আপনারা শুনছেন দ্য ডার্ক হর্সেস। আজকের গল্প লেখিকা সুলগ্না মিত্রের কলমে লেখা শুধু তুমি চাও যদি। আপনাদের সঙ্গে রয়েছি আমি উর্নিশা আর আমি অমিত। পর্ব 1। টিকলিদি, সবকিছু ভালো করে আরেকবার দেখে নিয়েছো তো? এ কি, সোফার কুশনগুলো এখনো বদলানো হয়নি? আমি যে বললাম পার্পেল রঙের কভারগুলো পরাতে। আচ্ছা ছাড়ো, আমি করে দিচ্ছি। তুমি বা একার কত করবে? কথা বলতে বলতেই আমি টেবিলের ওপর রাখা কভারগুলো নিয়ে বসে পড়লাম সোফার উপরে। না, সব কাজ সময়ের মধ্যেই হয়ে গেছে দেখছি। ঘরের পর্দা, বেডশিট, সোফা কভার, কার্পেট, এমনকি বাথরুমের টাওয়েল, সব কিছুই আজ উৎসবের পছন্দের রঙের, পার্পেল। হ্যাঁ, নীল আর লালের মাঝের নীলচে বেগুনি রঙটা উৎসবের ভীষণ পছন্দের। সেই জন্যই তো আমি নিজে সব কিছু ম্যাচিং করে খুঁজে খুঁজে এনেছি। চিন্তা ছিল শুধু ওই অর্কিড আর ল্যাভেন্ডার নিয়ে। অর্ডার দেওয়া থাকলেও সবসময় ওগুলো পাওয়া যায় না, তাই অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে আমি ছুটেছিলাম ফুলগুলো নিয়ে আসতে। উৎসবের পছন্দের তালিকায় এটা অবশ্য বেশ গুরুত্বপূর্ণ অংশ। সেজন্যই তো 1 মাস আগে অর্ডার দিয়ে এক্সপ্রেস কুরিয়ারে এই ল্যাভেন্ডার সেন্টেড ক্যান্ডেলগুলো আমি নিজে আনিয়েছি। গোটা ঘর এখন ভরে উঠেছে চারপাশে নরম মোমবাতির আলোয় আর ল্যাভেন্ডারের সুন্দর গন্ধে। বাহ, এই তো সবকিছু পারফেক্ট বলেই তো মনে হচ্ছে। এবার শুধু উৎসবের বাড়ি ফেরার অপেক্ষা। বাড়ি ফিরেই এসব দেখুন নিশ্চয়ই খুব খুশি হবে, তাই না? আচ্ছা, কেমন লাগবে ওর সারপ্রাইজটা পেয়ে? ওর তো আসলে মনেই নেই যে আজকে ঠিক কী দিন। সে যাই হোক, ভুলে যেতেই পারে, তার জন্য আমি রাগ করিনি। কিন্তু এসব দেখেও ঠিক কি বলবে সেটা ভেবেই আমার বুকের ভিতরটা কেমন যেন চিনচিন করছে। আচ্ছা, ওর যদি এসব পছন্দ না হয়? উফ বৌমনি, কি করো না তুমি সত্যি? আমি তো এই ফুলদানিগুলো সাজিয়ে কভারগুলো পাল্টে দিচ্ছিলাম। তোমার এবার কি দরকার ছিল বলো তো হাত লাগানোর? এতটুকু দোষ হয় না তোমার, তাই না? টিকলিদির কথায় আমি তো এমন চমকে গেলাম যে হাত থেকে কুশনটা পড়েই গেল মেঝেতে। ওটাকে আবার তুলে এনে যত্ন করে নিজের জায়গায় রাখতে রাখতেই আমি ওকে বললাম, আরে বাবা, তুমি তো এত কিছু করেই দিলে, আমি কি আর এই একটা কাজ করতে পারবো না? তাছাড়া জানোই তো তোমার দাদাবাবু কেমন খুঁতখুঁতে মানুষ। কোথাও একটু কিছু ভুলচুক দেখলেই ব্যাস ভ্রু কুঁচকে সেই দিকেই তাকিয়ে বসে থাকবেন উনি। তখন আমার এই এত ডেকোরেশন, এত সাজানো গোছানো সব মাঠে মারা যাবে, বুঝলে? টিকলিদি অবশ্য আমার কথায় এতটুকু পাত্তা তো দিলই না, বরং সোফার সামনের সেন্টার টেবিলে রাখা কাঁচের জল ভর্তি স্বচ্ছ পাত্রের মধ্যে ফ্লোটিং ক্যান্ডেলগুলো ভাসিয়ে দিতে দিতে ফিক করে হেসে বলল, আরে ধুর, তুমি আবার কোথাও কোনো খুঁত থাকতে বাকি রেখেছো নাকি? আমার তো বরং এটা ভয় হচ্ছে যে দাদাবাবু ফিরে এসে নিজের এই ঘরটা দেখে আদৌ নিজের বলে চিনতে পারবেন তো। কিন্তু যতই হেসে হেসে বলুক, ওর কথা শুনেই মুহূর্তের মধ্যে আমার যেন ছোটোখাটো একটা প্যানিক অ্যাটাক হয়ে গেল। আমি তো প্রায় সঙ্গে সঙ্গে ধর্মড়িয়ে উঠে দাঁড়িয়ে পড়লাম। সে কি, কেন গো টিকলিদি? আমি কি ঘরটাকে আবার একটু বেশি বদলে ফেললাম নাকি? তোমার দাদাবাবু যদি আবার রাগ করে? আচ্ছা তুমি বলো তো, আর একবার কি টেবিল ম্যাটটা পাল্টে দেখবো? নাহলে যদি বেডশিটটা বদলে দিই তাহলেও তো। টিকলিদি এবার হঠাৎই প্রচণ্ড বিরক্ত হয়ে আমার কাঁধটা ধরে ঠেলেই আবার সোফার উপরে বসিয়ে দিল। আগের থেকেও বেশি বিরক্ত স্বরে বলল, ও বৌমনি, তুমি একটু থামো তো। আরে বাবা, আমি তো শুধু একটু মশকরা করছিলাম গো তোমার সাথে। আচ্ছা, তুমি কি ভাবো বলো তো, আমাদের দাদাবাবু কি পাগল না মাথা খারাপ যে এত সুন্দর করে সাজানো ঘরখানা দেখে রাগ করবে? কথাটা বলেই আবারও মুচকি হেসে খানিক চাপা স্বরে বলে উঠল, বরং আমি যদি দাদাবাবুর জায়গায় হতাম না, তাহলে এই সব ঘরদোর বাদ দিয়ে আমার এমন সুন্দর চাঁদপানা বউয়ের দিকে হাঁ করে তাকিয়ে থাকতাম, চোখে সরাতাম না। টিকলিদের এইসব রসিকতা শুনলে না আমি সত্যি মাঝে মাঝে ভেবে পাই না হাসবো না কাঁদবো। আমার এদিকে নার্ভাসনেসের চোটে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, আর ওকে দেখো বসে বসে ফাজলামি করছে। আমি তো এবার সরাসরি ওকে বলেই দিলাম, তুমিও না সত্যি পারো বটে, আমি নাকি আবার চাঁদ পানা। শোনো, ওই চাঁদটুকু বাদ দিয়ে
পানাটা শুধু রাখো, বুঝলে? ওটাই আমার জন্য ঠিকঠাক হবে। যতই রেগে রেগে বলার চেষ্টা করি না কেন, এই মানুষটার উপর অন্তত রাগ করে থাকাই যায় না। সত্যি বলতে গেলে বিয়ের পর থেকে ওই হচ্ছে আমার সবচেয়ে কাছের বন্ধু, আমার সবচেয়ে মিষ্টি সহকারী এবং অবশ্যই আমার সব থেকে বড় শুভাকাঙ্ক্ষী। ও না থাকলে এই এত বড় ফ্ল্যাটে যে আমি কি করে থাকতাম সেটা আমি নিজেও জানি না। আমার বিয়ের আগে অবশ্য টিকলিদি এখানে থাকতো না, ও থাকতো ভবানীপুরে, আমার মূল শ্বশুর বাড়িতে। বিয়ের পর আমার দেখাশোনা করার জন্য উৎসবের ঠাম্মি ওকে এখানে পাঠিয়ে দেয়। আর সেই প্রথম দিন থেকেই তাই ওর সাথে আমার যাবতীয় গল্পগুজব, ঠাট্টা, ইয়ার্কি সবটাই। বয়সে ও আমার থেকে হয়তো বছর 10 বড়, কিন্তু ছেলে মানুষেতে আমার থেকেও কয়েক কদম এগিয়ে থাকে ও। ঠাম্মির থেকে একবার শুনেছিলাম টিকলিদের মাও নাকি ওনাদের বাড়িতেই থাকতেন, উৎসব আর ওর ভাইয়ের দেখাশোনা করতেন। ওনার হঠাৎই অসুস্থতায় মৃত্যু হলে খুব কম বয়স থেকে টিকলিদি ওই বাড়িতে থাকতে শুরু করে। আর শুধু তাই নয়, মুখোপাধ্যায় বাড়ির 2 ছেলেকেও চিরকাল নিজের ভাই বলেই মেনে এসেছে ও। উৎসব যা চুপচাপ প্রকৃতির মানুষ, সেখানে ওর সাথেই 2500 স্কোয়ার ফিটের ফ্ল্যাটে থাকা মানে বলতে গেলে তো প্রায় একা একা মাঠের মাঝখানে বসে থাকা। তাই টিকলিদি না থাকলে আমি মনে হয় সত্যি এতদিনে পাগল না হোক অসুস্থ তো হয়েই যেতাম। কারণ বিজনেসের কাজ সামলে আমার আর উৎসবের প্রায় খাওয়া, ঘুম এসবের কোনো ঠিক থাকে না। তাই এই 1 বছরে আমাদের দুজনেরই বলতে গেলে অভ্যেস হয়ে গেছে টিকলিদির বকুনি শুনতে শুনতে খাবার খাওয়া। পরিস্থিতি এমন যে ওটা ছাড়া আজকাল আর খাবার হজম হতেই চায় না। তবে আমার এই ভাবনার মধ্যেই হঠাৎ ছেদ পড়ল সামনের ব্যক্তির হঠাৎই অভিমানী ক্রুদ্ধ কণ্ঠস্বর শুনে। ও মা, ওরম করে বলার কি আছে গো? হ্যাঁ, লোকে হয়তো বলে তোমার গায়ের রংটা একটু চাপা, কিন্তু তাই বলে কি তুমি সুন্দর নও? তোমার মতো অত অত বুদ্ধি, আমার লেখাপড়া, সুন্দর স্বভাব, এমন বড় মন, এসব আর কজনে থাকে বলো তো? এই এখন যে আমাদের কোম্পানির এত বারবারন্ত, সেসব কি আর তুমি ছাড়া হতো নাকি? আমাদের দাদাবাবুর বরং অনেক ভাগ্য যে তোমার মতো কাউকে বউ হিসেবে পেয়েছে, যে ঘরে বাইরে একা সবকিছু এত ভালোভাবে সামলাতে পেরেছে। মানুষটাকে তোর কম দিন হলো দেখছি না, সে কোন ছোটবেলায় মায়ের সাথে এসেছিলাম বড় বাড়িতে, তখনই তো দেখেছিলাম। কত হাসি খুশি ছটফটে স্বভাবের ছিল দাদাবাবু, কিন্তু ওই অ্যাক্সিডেন্টের পর থেকেই। কথা বলতে বলতে ওর গলাটা এবার ধরে উঠল। আমি জানি পুরনো কথা বলতে গেলে টিকলিদি নিজেই কতটা কষ্ট পায়, তাই এখন সেই সব প্রসঙ্গ এড়িয়ে যাওয়ার জন্যই আমি তাড়াতাড়ি ব্যস্ত হয়ে বললাম, ওফ টিকলিদি, তুমি আবার কি এসব শুরু করলে বলো তো পুরনো কথা? তার চেয়ে বরং কেকটা এবার ফ্রিজ থেকে বের করে এনে রাখো দেখি। তোমার দাদাবাবুর আসার সময় হয়ে গেছে, কিন্তু এসে গেলেই কিন্তু আবার বেরোনোর জন্য তাড়া দেওয়া শুরু করে দেবে। এখানে কিছুক্ষণ থেকেই তো আবার ও বাড়ি যেতে হবে, দেরি হলে বাবা আর ঠাম্মি দুজনেই চিন্তা করবেন। না না, একদম বেশি দেরি করা যাবে না এখানে। টিকলিদি বিরক্ত হয়ে ঠোঁট বেঁকিয়ে রান্নাঘরে যাওয়ার জন্য সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, আচ্ছা তোমার সব কিছুতে এত তাড়াহুড়ো করার কি আছে? হ্যাঁ, দেরি হলে হবে, তাতে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? আরে বাবা, আজকে তো তোমাদেরই দিন, দুজনে মিলে নিরিবিলিতে না হয় একটু সময় কাটিয়ে তারপর গেলে। ও বাড়ির অনুষ্ঠান তো আর পালিয়ে যাচ্ছে না। এত খাটাখাটি করে সবকিছু সাজালে গোছালে একটু প্রেম না করলে হয় নাকি? বাকি সব তো ঠিকই ছিল, কিন্তু শেষের কথাটা শুনেই আমার কান দুটো নিমেষের মধ্যে গরম হয়ে উঠল। চোখে মুখে ছদ্ম রাগ ফুটিয়ে কোনো রকমে আমি বললাম, এই তুমি থামো তো, কি যে সব বলতে থাকো না। খিলখিল করে হেসে উঠে টিকলিদি এবার আমার চিবুকটা ধরে সামান্য নেড়ে দিয়ে বলল, ও মা, দেখো দেখো, প্রেম প্রীতির কথা শুনে কেমন লজ্জায় লাল হয়ে যাচ্ছে। তোমায় দেখলে কে বলবে যে আজ তোমার বিয়ে নয়, বিবাহ বার্ষিকী? নতুন কোনো এমন করে লজ্জা পায় না যেভাবে তুমি পাচ্ছ, বুঝলে? আমি আবারও মুখ ঘুরিয়ে যতটা সম্ভব রাগত স্বরে বলতে গেলাম, আচ্ছা তুমি কি সত্যি থামবে না? এবারে কিন্তু আমি। কলিং বেলের আওয়াজটা শুনে আমরা দুজনেই একসাথে চমকে উঠলাম। টিকলিদি তো প্রায় ছুটেই দরজার দিকে এগিয়ে যেতে যেতে বলল, ওই যে বোধহয় দাদাবাবু এলেন,
আমি যাই বরং দরজাটা খুলে দিয়ে আসি। এই তো আসছি। আমি এদিকে কি করব আর কি করব না কিচ্ছু বুঝতে পারছি না। গোটা ঘরে দ্রুত একবার চোখ বুলিয়ে দেখে নিলাম সবকিছু ঠিক আছে। তারপরে হঠাৎ মনে পড়লো ওই জিনিসটা তো একবারও দেখে নেওয়া হয়নি। ঠিক জায়গায় রাখলাম তো আবার। নিমেষের মধ্যে ছুটে গিয়ে ড্রেসিং টেবিলের মাঝের ড্রয়ারটা টেনে খুলতেই গাঢ় নীল রঙের মাঝারি সাইজের বক্সটা দেখে অবশেষে বড় করে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারলাম আমি। উফ, গিফটটা ঠিক জায়গাতেই তাহলে রেখেছি আমি। বক্সটা বের করে এনে সযত্নে খুলতেই মোমবাতির স্নিগ্ধ আলোয় ভেতরের জিনিসটা যেন রীতিমতো ঝলমলিয়ে উঠল। উৎসবের প্রিয় ব্র্যান্ডের পার্পল রঙের লেদারের ব্যান্ডযুক্ত রিস্ট ওয়াচ, কালো রঙের গোল ডায়ালের মধ্যে পার্পল রঙের ছোট ছোট 12টা পাথর দিয়ে সময় চিহ্নিত করা আছে। এই একটা ঘড়ির জন্য কত না সাধ্য সাধনা করতে হয়েছে আমাকে। শেষ পর্যন্ত অনেক কষ্টে এই ব্র্যান্ডের মেইন অফিসে কন্ট্যাক্ট করে তবে অবশেষে কাস্টমাইজ করে এই ঘড়ি তৈরি করানো গেছে। উৎসব নিশ্চয়ই ভীষণ খুশি হবে এটা পেলে, তাই না? আচ্ছা, এটা কেমন লাগবে ওর হাতে? এই ঘড়ির দিকে তাকালে কি ওর আমার কথা মনে পড়বে? ও, তুমি আগে রেডি হয়ে গেছো? ঠিক আছে, একটু ওয়েট করো, আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচ্ছি। কথাটা শোনা মাত্রই আমি এত জোরে চমকে উঠলাম যে আর একটু হলে বোধহয় ঘড়িটা আমার হাত থেকে পড়ে যেত। উফ, কি যে হচ্ছে আজ! এসে থেকে শুধু চমকেই যাচ্ছি আমি। অন্য সময় তো হুইল চেয়ারের শব্দটা অন্তত শুনতে পাই আমি, আর আজ? দ্রুত হাতের জিনিসটাকে শাড়ির আঁচল দিয়ে লুকিয়ে আমি পিছন ঘুরতে যাকে দেখলাম, সারা জীবন ধরে দেখলেও হয়তো মনের মধ্যেকার এই তোলপাড় করা আলোড়ন কোনোদিনই কমবে না। হ্যাঁ, উৎসব, আমার উৎসব এসেছে। মাঝে মাঝে তো আমার মনে হয় ভগবান ওকে তৈরি করার সময় বেশ সময় নিয়ে যত্ন করে তৈরি করেছিলেন, নাহলে এমন নিখুঁত ভাস্কর্যের মতো চোখমুখ কি সবার হয় নাকি? আর শুধু সেটা কেন, ওর উজ্জ্বল গায়ের রং, ধারালো চোয়াল থেকে অর্ধেক গাল পর্যন্ত ঢেকে রাখা চাপ দাঁড়িয়ে, আর কপালের সামনের দিকে ঢেউ খেলানো বাদামি আভার চুল, সব মিলিয়ে শুধু দৃশ্যতই কাউকে এতটা আকর্ষণীয় বানানোর কি খুব দরকার ছিল ভগবানের? না না, এসব আমি কি ভাবছি? এমন অনিন্দ্য সুন্দর মানুষকে যে উনি আমার স্বামী করে পাঠিয়েছেন, তার জন্য তো আমার ধন্যবাদ জানানো উচিত ওনাকে। সেখানে আমি কিনা। আর উর্মি, বেরোনোর আগে কিন্তু আমার তোমার সাথে কিছু জরুরি কথা আছে। তুমি এখানেই বসো, আমি এখনই আসছি। নিজের স্বভাবসিদ্ধ শান্ত স্বরে কথাটা বলতে বলতেই চোখের সামনে থেকে চশমাটা খুলে টেবিলের উপর রেখে ও সোজা চলে গেল পাশের ঘরে নিজের স্টাডিতে। আমার একবার মনে হলো ওকে সাহায্য করে দিই, কিন্তু উৎসব আবার সেটা একদম পছন্দ করে না। বিশেষ করে ওর হুইল চেয়ারে কেউ হাত দিক, সেটা তো একেবারেই নয়। আসলে নিজের এই বিশেষ শারীরিক অবস্থাকে হয়তো আজও মন থেকে ঠিক মেনে নিতে পারেনি। একটা সময় তো উৎসব আমাদের সকলের মতো সুস্থ ও স্বাভাবিক মানুষ ছিল, কিন্তু বছর 5 আগে একটা ভয়ানক অ্যাক্সিডেন্টে ওর দুটো পায়ে মারাত্মক আঘাত লাগে, আর সেই তখন থেকেই এই হুইল চেয়ার হয়ে ওঠে নিত্য সঙ্গী। তবে আমার কিন্তু উৎসবকে অন্য আর 5টা মানুষের থেকে একেবারে আলাদা মনে হয় না। হ্যাঁ, এটা ঠিক যে অন্যদের মতো ও হয়তো হাঁটতে বা ছুটতে পারে না, কিন্তু সেদিক থেকে বিচার করলে তো সব মানুষেরই কিছু না কিছু অক্ষমতা থাকেই। কেউ হয়তো ভালো দেখতে পান না, কেউ হয়তো ঠিক করে শোনেন না, কারোর মস্তিষ্ক কিছুটা অপরিণত, তো কারোর আবার মনের বিকাশ ঠিক মতো হয় না। কিন্তু সেজন্য কি আর কাউকে দোষ দেওয়া যায়, নাকি অন্যদের থেকে আলাদা করে রাখা যায়? দোষ গুণ সব মিলিয়েই তো মানুষ। আমাকেও তো অনেকেই অনেক কথা বলে আমার গায়ের রং কালো বলে, কিন্তু তার জন্য কি আর আমার জীবনটা থমকে থাকে? থাকে না। জীবন তো জীবনের মতোই চলতে থাকে, সেখানে খারাপের পাশাপাশি ভালো প্রাপ্তিও অবশ্যই থাকে। এই যেমন আমার আছে। আমার জীবনের সবচেয়ে সেরা প্রাপ্তি আমার উৎসব। ওর থেকে বেশি গুরুত্বপূর্ণ আমার জীবনে আর কেউ আছে নাকি? আর এই কথাটাই আজকে
প্রথমবার আমি ওকে জানাবো ঠিক করেছি। নিজের প্রিয় মানুষকে নিজের অনুভূতির কথাগুলো জানানো তো আর দোষের নয়, তাই না? উর্মি, একটু এদিকে এসো তো। উৎসবের গলার স্বর শুনেই আমি চকিতে যেন খানিকটা কেঁপে উঠলাম। সামনের আয়নায় একবার দ্রুত নিজেকে দেখে নিয়ে ঘড়ির বাক্সটা ওখানেই রেখে আমি সঙ্গে সঙ্গে এগোলাম স্টাডি রুমের দিকে। এই ঘরটা আমাদের বেডরুমেরই লাগোয়া মাঝারি সাইজের ঘর। এখানে কোম্পানি আর ব্যবসা সংক্রান্ত যাবতীয় কাগজপত্র সব রাখা থাকে। আমরা দুজনেও কাজের বিষয়ে সমস্ত রকমের আলোচনা এখানে বসেই করি। আচ্ছা, এখানে কি তাহলে আবার কাজের বিষয়ে কিছু বলার জন্য আমাকে ডাকলো না কিও? স্টাডি টেবিলের এপাশে থাকা চেয়ারে বসতে বসতে আমি এই কথাটাই জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম ওকে, কিন্তু তার আগেই হাতের একটা ফাইলের দিকে চোখ বুলিয়ে ওটা টেবিলের উপর রেখে উৎসব বেশ নরম স্বরে বলল, আসলে ও বাড়িতে চলে গেলে তো আর তোমার সাথে একা কথা বলার কোনো সুযোগ পেতাম না। সেই জন্যই ভাবলাম যে এখানে থাকার সময় পুরো বিষয়টা তোমার সাথে একবার ক্লিয়ারলি ডিসকাস করে নিতে। আফটার অল, এটা তো আমাদের পার্সোনাল ব্যাপার। এই তো, এটাই তো সুযোগ। উৎসব যখন নিজে থেকে আমাদের পার্সোনাল কথা বলতে চাইছে, তখন আমারও তো উচিত নিজের মনের কথাগুলোকে জানিয়ে দেওয়া। বুকের ভেতরটা কেমন যেন ঢিপ ঢিপ করতে শুরু করেছে, গলাটাও বেশ শুকিয়ে আসছে। তবু তার মধ্যেই আমি কোনো রকমে বলতে শুরু করলাম, আসলে উৎসব, আমিও না আসলে তোমাকে। এই যে এই পেপারসগুলোতে তোমার একটু সই লাগবে উর্মি। আমি আগেই সব দেখে শুনে সাইন করেছি, তুমিও সাইন করার আগে একবার পড়ে নিও, কেমন? কথাগুলো বলতে বলতেই টেবিলের পাশে রাখা ফাইলটা আমার দিকে এগিয়ে দিল ও। ওর এহেন ব্যবহার দেখে মনে মনে আমি যথেষ্ট হতাশ হলেও বাইরে থেকে বেশ উৎসাহী ভাব দেখে এই ফাইলটা নিজের কাছে টেনে নিয়ে আমি বললাম, তুমি যখন দেখেই নিয়েছো তখন আবার আমার চেক করার কি দরকার? কিন্তু এগুলো এগুলো কিসের পেপারস উৎসব? আজ অফিসে তো নতুন কোনো ডিলের ব্যাপারে শুনলাম না। তাহলে কি আমি চলে আসার পর? এটা কোনো বিজনেস ডিলের পেপারস নয় উর্মি, এগুলো আমাদের পার্সোনাল ডিলের পেপারস। এটা আমাদের ডিভোর্স পেপার। মুহূর্তের মধ্যে যেন আমার গোটা পৃথিবীটা সজোরে দুলে উঠল। নিজের কানকেও বিশ্বাস করতে না পেরে আমি কোনো রকমে অস্ফুট স্বরে শুধু বললাম, কি কি বললে তুমি? ডিভোর্স? কিন্তু আমার থমথমে মুখের দিকে তাকিয়েও বিন্দু মাত্র প্রতিক্রিয়া না দিয়ে উৎসব আগের মতোই শান্ত ও স্বাভাবিক স্বরে বলে উঠল, এতে অবাক হওয়ার তো কিছু নেই উর্মি। আমরা তো নিজেরাই ঠিক করেছিলাম যে 1 বছর একসাথে থাকার পর আমরা আলাদা হয়ে যাব। তুমি কি ভুলে গেলে বিয়ের আগে হওয়া আমাদের কন্ট্রাক্টের কথা? ওর এই কথাগুলো যেন বজ্রপাতের মতো এসে আছড়ে পড়লো আমার সমস্ত শরীর মন জুড়ে। আর সেই আচমকা আঘাতেই যেন বিস্তৃত পূর্বজন্মের মতো আমার মনে পড়ে গেল 1 বছর আগে আমাদের দুজনের প্রথমবার দেখা হওয়ার সময় উৎসবের বলা কথাগুলো। সেদিনও আজকের মতোই নির্বিকার ভাবলেশহীন স্বরেও আমাকে বলেছিল, শুধু শুধু 1টা বছর এই বিয়েটা একটু সহ্য করে নাও উর্মি। তারপর তুমি তোমার রাস্তায় আর আমি আমি আমার রাস্তায়। কি রে নাথবউ, এতদিনে তাহলে অবশেষে এই বুড়িটার কথা মনে পড়লো তোর? এ বাড়িতে আসা তো প্রায় ভুলেই গেছিস আজকাল। এই বুড়িটা বেঁচে আছে না মরে গেছে সেই খবরও তো আর কেউ নেয় না। কথা বলবো না তোর সাথে, যা। আমি জানতাম আজকে এ বাড়িতে এলেই ঠামি এমন করেই গাল ফুলিয়ে রাগ দেখাবে। রাগ করাটা অবশ্য খুব একটা অন্যায় কিছু নয়। বিয়ের পর থেকে প্রতি সপ্তাহে আমি বা উৎসব কেউ একজন নিয়মিত এসে ঠাম্মির সঙ্গে দেখা করে গেছি। এই এত বড় বাড়িতে দেখাশোনার লোকজন যথেষ্ট থাকলেও নিজের পরিবারের অভাবটা ঠাম্মি কিছুতেই ভুলতে পারে না। উৎসবের মা তো শুনেছি প্রায় বছর 10 আগেই গত হয়েছেন। অন্যদিকে বাবা অর্থাৎ ঠাম্মির একমাত্র ছেলে আর আমার শ্বশুর মশাই, তিনিও বেশিরভাগ সময়টা ব্যবসার কাজে ব্যস্ত থাকেন। তাই আমরা দুজনেই মাঝে মধ্যে সেইখানে কিছুটা করে সময় ঠাম্মির সঙ্গে কাটিয়ে যাই। উৎসব অবশ্য কোনোদিন এই বাড়িতে খুব একটা আসতে চায় না,
তার কারণটাও আমি ভালো করেই জানি, আর সেটা হলো উল্লাস, উৎসবের ছোট ভাই। দুর্ভাগ্যবশত সে আর এখন এই পৃথিবীতে নেই। 5 বছর আগের ওই দুর্ঘটনা উৎসবের পায়ের হাঁটার শক্তি এবং ওর ভাইয়ের জীবন দুটোই যে একসাথে কেড়ে নিয়েছিল। উৎসব নিজে থেকে কখনো কিছু না বললেও আমি কিন্তু বেশ ভালো করেই বুঝতে পারি এই বাড়িতে এলেই নিজের মা এবং ভাইয়ের পুরনো স্মৃতিগুলো ওকে ঠিক কতটা যন্ত্রণা দেয়। তাই উৎসব না আসতে চাইলেও আমি কিন্তু নিজেই এসে ঠাম্মির সঙ্গে দেখা করে যাই। কিন্তু শেষের 2-3 মাস প্রোডাক্ট লঞ্চের কাজে আমরা দুজনেই এতটা ব্যস্ত হয়ে পড়েছিলাম যে এখানে আসা তো দূর, খাওয়া, ঘুম এসবের কোনো ঠিকই ছিল না। এবং যেহেতু আজকে ঠাম্মি রাগ করার যথেষ্ট ন্যায়সঙ্গত কারণ আছে, তাই সেই রাগ ভাঙার জন্য আমিও আগে থেকে একেবারে অস্ত্রশস্ত্র নিয়ে তৈরি হয়েই এসেছি। তাই এবার মোক্ষম জিনিসখানা সামনে রেখে ঠাম্মির গলা জড়িয়ে আদুরে স্বরে আমি বললাম, রাগ করো না ঠাম্মি, এই দেখো আমি কান ধরছি, আর মুখ ভার করে থেকো না প্লিজ। এই দেখো তোমার জন্য আমি কি এনেছি, রঘুবীরের দোকানের স্পেশাল জিলিপি, একেবারে গরম গরম ভাজিয়ে এনেছি, বুঝলে? এবারে ওকে ক্ষমা করা যায় না আমাকে? তুমি রাগ করে না খেতে চাইলে তো আবার। ঠাম্মি তৎক্ষণাৎ একেবারে চোখ বড় বড় করে বলে উঠল, কখন বলেছি আমি খাবো না? আরে বাবা, আমার একটু রাগ হয়েছিল, সেই জন্যই 2-1 কথা, না মানে একটু কড়া কথাই শুনিয়ে দিয়েছি, তার জন্য খাবারকে কখনো অসম্মান করতে আছে নাকি? কই দে দেখি, কতদিন খাইনি। বলতে বলতেই চারিদিকে একবার দ্রুত চোখ বুলিয়ে নিয়েই ঠাম্মি একেবারে ঝাঁপিয়ে পড়লো নিজের সব থেকে পছন্দের জিলিপির ওপরে। আসলে ঠাম্মির ডায়াবেটিসের সমস্যা না থাকলেও ওনার ছেলে বা নাতি কেউই বাইরের খাবার ওনাকে একেবারেই খেতে দেন না। তাই বেচারির যত বায়না, যত আবদার, সবকিছুই আমার কাছেই। আমারও কিন্তু বেশ ভালোই লাগে মানুষটার এই খুশিতে উজ্জ্বল হওয়া ঝলমলে মুখটা দেখতে। সামান্য জিলিপি যদি একজন মানুষকে এতটা তৃপ্তি দিতে পারে, তাহলে ক্ষতি কি একদিন সেই আনন্দটুকু ওনার কাছে পৌঁছে দিতে? শরীরের পাশাপাশি মনকে ভালো রাখাও তো সমানভাবে দরকার, তাই না? তবে তুই বাবু কিন্তু সত্যি আশা অনেক কমিয়ে দিয়েছিস। হ্যাঁ মানছি, কর্তা গিন্নি দুজনেই দিন রাত অফিসে খাটাখাটনি করিস, তেমন সময়ও হয়তো পাস না, তবু মাসে একবার অন্তত আসতে তো পারিস বল। এই বুড়িটারও তো একটু ইচ্ছে করে নাতি নাতবউয়ের সাথে একটু সময় কাটাতে। নিজের প্রিয় মিষ্টি পাওয়ার পর ঠাম্মির মুখের কথাও আগের থেকে মিষ্টি তো হয়েইছে, তবে এরপরেও যেভাবে উনি জোর করে নিজেকে রাগী প্রমাণের চেষ্টা করে চলেছেন, সেইটা দেখে কিন্তু আমি সত্যি আর নিজের হাসি চাপতে পারলাম না। তবে ঠাম্মি কিন্তু আমার এইভাবে জোরে জোরে হেসে ওঠাটা একেবারেই পছন্দ করলেন না। সেটা অবশ্য স্বাভাবিক, যদিও এই মুহূর্তে আমরা দুজনেই ওনার দোতলার ঘরে একলাই রয়েছি। তাহলে আজকে তো অনুষ্ঠানের জন্য সারা বাড়ি ভর্তি লোকজন, সুতরাং যে কেউ যখন তখন চলে আসতেই পারে এখানে। আর নিমন্ত্রিতদের কেউ যদি আমাদের শব্দ শুনে ভেতরে এসে একবার দেখতে পায় যে মুখোপাধ্যায় গ্রুপের বড় মালকিন নিজের ঘরে বসে জেট প্লেনের গতিতে জিলিপি সাটাচ্ছেন, তাহলে যে কি হবে সেইটা ভেবেই আমার আরো জোরে একবার হাসি পেয়ে গেল। কিন্তু তার আগেই আমার পাশের জন মুখ চালাতে চালাতেই এবার বেশ রাগত স্বরে বলল, এই উর্মি, এত হাসার কি আছে রে? ভালো করে একটু খেতে দে তো। আর শোন, যদি তোদের এতই সময়ের অভাব হয়ে থাকে তাহলে বরং আমাকে একখানা পুঁতি এনে দে, আমি তাকে নিয়েই সময় কাটিয়ে দিতে পারবো, তোদের আর খুঁজবো না তখন। যা। কথাটা শুনেই মনে হলো কে যেন একটা অদৃশ্য ছুরির ফলা সজোরে বিধিয়ে দিল হৃদয়ের গভীরতম কোণটায়। সন্তান, সে কি আর কোনোদিনও আমার কাছে আসবে ঠাম্মি? তোমার নাতিজাত স্বেচ্ছায় সেই পথ নিজের হাতে বন্ধ করে দিয়েছে। ওর কাছে তো আমাদের বিয়েটা 1 বছরের চুক্তি ছাড়া আর কিচ্ছু নয়, অন্য কিছু আসলে কোনোদিনও ছিলও না ওর কাছে। আমি শুধু পাগলের মতো চেষ্টা করে গেছি ওর মন পেতে, ওর জীবনটাকে নিজের করে নিতে।
বন্ধুত্বকে ওর ভালোবাসা ভেবে নিতে। ভুল করে ফেলেছে, সত্যি হয়তো অনেক বড় একটা ভুল করে ফেলেছি আমি। প্রত্যাশা করার ভুল। নিজের সর্বস্ব দিয়ে কাউকে ভালোবাসার পর সেও যে আমাকে একই রকম ভালোবাসবে এমনটা প্রত্যাশা করার ভুল করেছি আমি। আর সেই ভুল ধারণাটা আমার মনের মধ্যে এতটাই গভীরভাবে জাঁকিয়ে বসেছিল যে তখন স্টাডি রুমে নিজের চোখের সামনে উৎসবের সাইন করা ডিভোর্স পেপারটা দেখেও আমি প্রথমে সেটা বিশ্বাসই করতে পারিনি, বা বলা ভালো সেটা বিশ্বাস করতে চাইনি। আমি আর আমার স্বার্থপর মন, আমরা কেউই এটা বিশ্বাস করতে চাইনি যে এই গোটা বছর ধরে যে মিথ্যে স্বপ্নকে আশ্রয় করে আমরা একটা অসম্ভবকে সম্ভব করার আশায় বুক বেঁধেছিলাম, সে সমস্ত আশা, সমস্ত ভরসা আজ এক লহমায় সবকিছু ভেঙে চুরে তছনছ হয়ে গেছে। তখন আমার হাতে ডিভোর্স পেপারটা তুলে দেওয়ার সময় উৎসবের নির্বিকার ভাবলেশীন চোখ মুখের দিকে তাকিয়ে আমার মস্তিষ্ক কিন্তু সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছিল, উর্মি, তোর এতদিনকার আশা মিথ্যে ছিল রে। ও তোকে চায় না। যাকে তুই মন প্রাণ দিয়ে নিজের করে পেতে চাস সে তোকে চায় না। তার জীবনে তুই 1 বছরের একটা ব্যবসায়িক চুক্তির পার্টনার ছাড়া কিচ্ছু নোস। কিন্তু এই পোড়া মন এ কি আর সবসময় মস্তিষ্কের কথা মেনে নেয়? তাই সেই মুহূর্তেই সে যেন বিদ্রোহ ঘোষণা করল। আর হৃদয়ের সেই মরিয়া প্রতিবাদ যেন সেকেন্ডের মধ্যে আমার সমস্ত শিরা, উপশিরা, এমনকি গোটা চেতনা জুড়েও ছড়িয়ে পড়তে লাগলো। অনাগত সুখের সেই শেষ আশাটুকুকে সম্বল করেই মন যেন সোচ্চারে বলতে লাগলো, আর একটা সুযোগ, আর একটা শেষ চেষ্টা তো করা যেতেই পারে, তাই না? মস্তিষ্কের যুক্তিকে ভুলে তাই আমিও নিজের মনের কথা শুনে একটা শেষ চেষ্টা করতে গিয়েছিলাম, উৎসবকে নিজের সমস্ত গোপন কথাগুলো জানাতে। কিন্তু উৎসব, আমি আমি যে তোমাকে, কিন্তু সেই চেষ্টা আমার চাপা পড়ে গেল। কারণ ঠিক তখনই নিজের হাত বাড়িয়ে পরম যত্নে আমার হাতটা ধরে উৎসব বেশ নরম স্বরে বলে উঠল, থ্যাংক ইউ ভেরি মাচ উর্মি, এই 1 বছরের জার্নিতে আমার পার্টনার হওয়ার জন্য। আচ্ছা, তুমি সময় মতো পেপারসগুলো সাইন করে রেখো, কেমন? এবার চলো, দেরি হয়ে যাচ্ছে তো। হাজার চেষ্টা করেও সেই মুহূর্তে একটা সুগভীর দীর্ঘশ্বাস ছাড়া আর কিছুই বেরিয়ে এলো না আমার মুখ থেকে। উৎসব নিজের কথা শেষ করে দরজার দিকে এগোতেই যাচ্ছিল, কিন্তু তারপরেই কি মনে হতে হুইল চেয়ারটা সামান্য ঘুরিয়ে আমার দিকে ফিরে হঠাৎই জিজ্ঞাসা করে উঠল, ও হ্যাঁ, তুমি কিছু একটা বলবে বলছিলে, তাই না? বলো, কি বলছিলে? এই তো আর একটা সুযোগ। ঈশ্বর হয়তো নিজেই আমাকে অন্তিম সুযোগটা দিয়েছেন, কিন্তু আমি যে চাইলেও কিছুতেই মনের মধ্যেকার এই এলোমেলো অস্থির অনুভূতিগুলোকে কথার আকারে সাজাতে পারছি না। তবু আজ মরিয়া হয়ে নিজের ভালোবাসার চোখে চোখ রেখে কোনো রকমে আমি বলতে শুরু করেছিলাম, উৎসব, আমি আসলে বলছিলাম যে আমি তোমাকে। কিন্তু ঠিক সেই সময়, ঠিক সেই বিশেষ মুহূর্তেই আমাদের ঘরের দরজায় জোরালোভাবে বেশ কয়েকবার টোকা পড়ল, এবং প্রায় সঙ্গে সঙ্গেই ভেজানো দরজা ঠেলে প্রায় হুড়মুড়িয়ে ভেতরে ঢুকে পড়লেন এক সম্পূর্ণ অপ্রত্যাশিত আগন্তুক। আর ঢুকেই উৎসবের দিকে এগিয়ে এসে দৃশ্যত হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, স্যার, স্যার, আই এম ভেরি সরি আপনাদের এইভাবে ডিস্টার্ব করার জন্য, কিন্তু স্যার বলছি যে এই নতুন প্রজেক্টের ফাইলটাতে এক্ষুনি আপনার সই দরকার। ইটস ভেরি আর্জেন্ট। জিন্স টপ পরিহিত লালচে চুলের মেয়েটিকে আমি অফিসে বেশ কয়েকবার দেখেছি অবশ্য। এই 4-5 মাস আগেই জয়েন করেছে। কি যেন নাম, কি যেন, ও হ্যাঁ, মনে পড়েছে, মেয়েটার নাম রূপসা গাঙ্গুলি।
কিন্তু যতদূর আমার মনে হচ্ছে ও তো সম্ভবত সেলস ডিপার্টমেন্টের এমপ্লয়ি ছিল। তাহলে আজ হঠাৎ এইভাবে সরাসরি উৎসবের কাছে এসেছে কেন? তাহলে কি ওর ট্রান্সফার হয়েছে? জয়েন করার কয়েক মাসের মধ্যেই একেবারে চিফ এক্সিকিউটিভ অফিসারের আন্ডারে ট্রান্সফার। এত দ্রুত তো কোনো প্রমোশন হয় না। অফিসে অবশ্য কানাঘুষো প্রায় শোনা যায় এই রূপসার অসাধারণ সৌন্দর্যের পাশাপাশি ওর সামাজিক ব্যাকগ্রাউন্ডও নাকি বেশ মজবুত। সেজন্য ওর উন্নতির রাস্তাটা অন্যদের থেকে অনেকটাই বেশি মসৃণ। তবে কারণ যাই হোক না কেন, প্রমোশন তো ও অবশ্যই পেয়েছে। আর সেটা হলেও এই বিষয়টা আমি জানি না কেন। তাছাড়া মেয়েটা কি এমন জরুরি কাজ করছে যে অফিস টাইম শেষ হওয়ার পরেও একেবারে সোজা আমাদের বাড়িতে চলে এসেছে? উৎসব তো অফিসের কাউকে কোনোদিনই বাড়িতে ডাকে না। তাহলে আজ হঠাৎ এইভাবে রূপসাকেও বাড়িতে ডাকলো কেন? না না, আমি কি ভাবছি সব? উৎসবে যে ওকে ডেকেছে তার কি কোনো মানে আছে নাকি? ও তো নিজে ওকে দেখে আমার মতো চমকে উঠলো দেখলাম। তাহলে মনে হয় মেয়েটা নিজের অতিরিক্ত সাহস দেখানোর জন্যই এখানে এসেছে। জানি না উৎসব আবার কি বলবে ওকে। ও তো আবার বাড়িতে অফিসের কারোর আশা, এমনকি অফিসের কাজ নিয়ে আলোচনা করা পর্যন্ত একেবারে পছন্দ করে না। এই নিয়ে ওকে কিছু বলতে গেলেই ও খালি বলবে, দেখো, অফিসটা অফিসের কাজের জায়গা, আর বাড়িটা বাড়ির কাজের। হ্যাঁ, দুটোকে কখনোই একসাথে গুলিয়ে ফেলা উচিত নয়, তাতে জীবনের ব্যালেন্সটা নষ্ট হয়। ওর এই স্বভাবের জন্যই তো সময়ের মধ্যে কাজ শেষ করতে গিয়ে কত রাত আমাদের অফিসেই থেকে যেতে হয়েছে। তবুও না তো নিজে বাড়ি ফিরেছে আর না আমাকে ফিরতে দিয়েছে। সেখানে আজ এই রূপসা অফিসের কাজ নিয়ে সোজা বাড়িতে চলে এলো। না জানি উৎসব আবার কি বলবে। তবে ঠিক তারপরেই আমার সমস্ত চিন্তা ভাবনাকে এক লহমায় মিথ্যে প্রমাণিত করে প্রচণ্ড স্বাভাবিকভাবেই উৎসব রূপসার উদ্দেশ্যে বলেছিল, ঠিক আছে, তুমি ড্রয়িং রুমে বসো, আমি আসছি। সত্যি বলছি, কথাগুলো শুনে না কয়েক মুহূর্তের জন্য তো আমি নিজের কানকে বিশ্বাস করতে পারিনি। উৎসব উৎসব নিজে থেকে ওকে বুঝতে বলল। রূপসা হাসি মুখে বাইরে বেরিয়ে ড্রয়িং রুমের দিকে যেতেই আমার মনের ভিতর থেকে একবার প্রচণ্ড ইচ্ছা হলো যে উৎসবকে একবার জিজ্ঞাসা করেই দেখি যে কেন ও রূপসাকে এখানে এসে অফিসের কাজের জন্য অ্যালাউ করলো। কিন্তু তারপরেই হঠাৎ নিজের উদ্বিগ্ন চেতনার মধ্যে এক রাশ ঠান্ডা জলের ঝাপটার মতো মনে পড়ে গেল, উৎসব তো কিছুক্ষণ আগেই আমাদের ডিভোর্স পেপারে সই করে দিয়েছে। এরপরেও কি আমার আর কোনো অধিকার আছে নাকি স্ত্রী হিসেবে ওকে কোনো প্রশ্ন করার? তবে স্ত্রী হিসেবে না হোক, অফিস কলিগ হিসেবেই আমি ওকে জিজ্ঞাসা করলাম। আজ নতুন কোনো প্রজেক্টের কাজ শুরু হয়েছে জানতাম না তো, কিন্তু এবারে আগের থেকেও বেশি অপ্রত্যাশিতভাবে জীবনে এই প্রথমবার হয়তো উৎসব আমার প্রশ্নটাকে সম্পূর্ণভাবে অগ্রাহ্য করে ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় শুধু বলেছিল, উর্মি, তুমি বরং নিচে গিয়ে গাড়িতে ওয়েট করো, আমি কাজটা সেরেই আসছি, কেমন? আর হ্যাঁ, আজকে বড় গাড়িটা বের করতে বলো, কেমন? ওই বাড়ির পার্টিতে রূপসাও আমাদের সঙ্গেই যাবে। সেই তখন থেকে, ঠিক সেই মুহূর্তটা থেকেই আমি স্পষ্ট বুঝতে পারছি আমার মনের ভেতরটা প্রতি সেকেন্ডে যেন একটা অজানা আশঙ্কায় বারবার শুধু কেঁপে কেঁপে উঠছে। সত্যি কি তাহলে 1 বছর আগে করে এগ্রিমেন্টের জন্যই উৎসব আমাকে ডিভোর্স দিতে চাইছে, নাকি তার আসল কারণ অন্য কিছু, বা বলা ভালো অন্য কেউ? ছি ছি, এসব আমি কি ভাবছি? আমি তো কোনোদিন এমন সন্দেহবাতিক মানুষ ছিলাম না, সেখানে আজ একটা ঘটনার জন্য আমি এত কিছু ভেবে নিলাম। না না, এইসব ভাবা ঠিক নয়, একদম ঠিক নয়। উর্মি, মা, সকলে তোমার জন্য অপেক্ষা করছে, নিচে এসো মা। নিচে থেকে বাবার গলার স্বর শুনেই আমি ব্যস্ত হয়ে ঠাম্মির ঘর থেকে বেরোতেই যাচ্ছিলাম, কিন্তু তার আগেই ঠাম্মি হঠাৎ করে উঠে দাঁড়িয়ে আমার একটা হাত ধরে টেনে নিয়ে গিয়ে বসালেন নিজের বিছানায়। আর তারপর আমাকে আর কিচ্ছু বলার সুযোগ না দিয়েই পাশে রাখা একটা বেশ বড় সোনার সীতাহার সযত্নে পরিয়ে দিলেন আমার গলায়। আমি
কোনোদিনই কোনো অতিরিক্ত সাজগোজ কিংবা গয়নাগাটি একেবারেই পছন্দ করি না। তাই আজকেও ঠাম্মির এই কাণ্ড দেখে আমি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করলাম। আরে আরে ঠাম্মি, এইসব আবার কি? তুমি তো জানো আমি গয়না পরতে একদম পছন্দ করি না, তাহলে এইসব আবার কেন? এই, তুই থাম তো। মুখুজ্জে বাড়ির বউরা কোনোদিন এত কম গয়না পরে না, বুঝেছিস? তোর মতো বয়সে আমি তো সর্বক্ষণ গয়নাগাটি পরে সেজে গুজে থাকতাম, আর সেখানে তুই শুধু একটা পাতলা চেন আর দুটো ছোট কানের। এইটুকু গয়না পরলে কি বউ মানুষের চলে নাকি? ঠাম্মি চোখ মুখ কুঁচকে এমনভাবে কথাগুলো বলল যে সেই অভিযোগ শুনে আমি তো হাসতে হাসতে বলে ফেললাম, কেন? বেশি বেশি গয়না পরলে কি এমন হবে শুনি? ঠাম্মি এবার বেশ রহস্যময় হাসি হেসে বলল, ওরে পাগলি, পুরুষ মানুষরা হচ্ছে সৌন্দর্যের পূজারী, তাই সুন্দর করে সেজে গুজে থাকলে তবেই না স্বামী বসে থাকবে। এখন যা যা, আর দেরি করিস না। আমার নাতি আবার হয়তো হাপিত্তেশ করে বসে আছে তার বউয়ের জন্য। ঠাম্মির ঘর থেকে বেরিয়ে নিচে চলে আসার পরেও ওনার শেষের বলা কথাগুলো যেন ভীমরুলের মতো ক্রমাগত হুল ফোটাতে থাকলো আমার সমস্ত চেতনা জুড়ে। সৌন্দর্য, সৌন্দর্যের পূজারী, সত্যি তো। কোথায় ফর্সা সুন্দরী রূপসা আর কোথায় আমি? তাহলে কি সেই জন্যই আজ আমার সাথে এমন ব্যবহার? কিন্তু মানুষের মন কি এতটাই দ্রুত বদলে যায়, নাকি আমি এতকাল উৎসবের মন বুঝতেই পারিনি? এসব ভাবতে ভাবতে যে কখন বাইরের লনে চলে এসেছি বুঝতেই পারিনি। ভবানীপুরের মুখার্জি বাড়ির গোটা বাগান জুড়েই আজ আমাদের বিবাহ বার্ষিকীর জন্য পার্টি দেওয়া হচ্ছে। চারিদিকে সুসজ্জিত আলো, দেশি বিদেশি খাবারের এলাহি আয়োজন, আর সঙ্গে অবশ্যই কলকাতার উচ্চবিত্ত ব্যবসায়ী সমাজের প্রায় সমস্ত বিখ্যাত মানুষের উপস্থিতি। পার্টি যে ভালোই জমে উঠেছে সেটা তো বুঝতেই পারছি, কিন্তু এত ভিড়ের মধ্যে উৎসবকে কোথাও দেখতে পাচ্ছি না তো। ও আবার কোথায় গেল? আমাকে একবারও ডাকলো না তো। তবে যাই বলো, হ্যান্ডিক্যাপড হলেও মিস্টার মুখার্জির কিন্তু ক্যাপাসিটি আছে। নাহলে এক বছরে এতখানি টার্নওভার, তাও আবার কসমেটিক্সের বিজনেসে। কেউ কি কোনোদিনও ভেবেছিল যে এত নতুন একটা কোম্পানি এত তাড়াতাড়ি সাকসেস পাবে? আচ্ছা, আমি তো শুনেছি উৎসব মুখার্জির ওয়াইফও নাকি বিজনেসে ইনভলভড। কই, তাকে তো একবারও দেখলাম না। ওনার সঙ্গে যে সুন্দরী মহিলা আছে সেটাই কি উনি নাকি? বড় দরজার আড়াল থেকেই কথাগুলো কানে আসছিল আমার। এইসব লোকগুলোর স্বভাবটাই হয়তো এমনই। তবে এই সরকার সেটাও আমি জানি। ফোনে কয়েকবার কথা হয়েছে ওনার সাথে। ইনি মিস্টার চৌধুরী, চৌধুরী এন্টারপ্রাইজের মালিক। আমি বিরক্তির সাথে এগোতেই যাচ্ছিলাম, কিন্তু তার আগেই আরও একটা চেনা কণ্ঠস্বর শুনতে পেলাম। আরে না না, উৎসবের ওয়াইফ নাকি আবার সুন্দরী? হ্যাঁ, তা বউ সুন্দরী হলে কি আর এই পার্টিতে অন্য কোনো অফিসের মেয়েকে নিয়ে আসতে হয়? আরে দেখে যাও, বউকে হয়তো সোসাইটির সামনে আনতেই চায় না। সেই জন্যই তো মনে হয় এই পার্টিতে সেক্রেটারিকে নিয়েই টাইম পাস করছে। এই ব্যক্তি হলেন মিস্টার দাশগুপ্ত। কয়েক মাস আগেই এনাদের সাথে একটা ডিল হয়েছিল আমাদের। ইনিও তাহলে এরকম ভাবেন আমার সম্পর্কে? দুজনের কথাবার্তা অবশ্য চলতেই থাকলো। হ্যাঁ, সেই কসমেটিক্সের কোম্পানির মালিক বলে কথা, তার বউ কি সুন্দর না হলে চলে নাকি? ওই জন্যই বোধহয় লজ্জায় পরিচয় দিতে পারে না নিজের বউয়ে। ক্রমশ অস্পষ্ট হতে থাকা কণ্ঠস্বরগুলো যেন গলিত লাভার মতোই ক্রমাগত ও আমার সর্বাঙ্গ জ্বালিয়ে পুড়িয়ে দিতে থাকলো। এত অপমান, এত অসম্মান এখানে আমার জন্য। আর উৎসব, ও কোথায়? ও কি শুনতে পাচ্ছেন এইসব কথাগুলো? কার সঙ্গে আছে ও? প্রায় উদ্ভ্রান্তের মতোই ওকে খুঁজতে খুঁজতে অবশেষে ওর দেখা পেলাম অতিথিদের বসার জায়গায়। আর সেখানে ওকে দেখা মাত্রই আমার মনের মধ্যে থাকা শেষ আশাটুকু যেন ঝড়ের মুখে থাকা প্রদীপের মতোই এক মুহূর্তে নিভে গেল। উৎসব আর রূপসা, ওই তো ওরা দুজনেই রয়েছে ওখানে। ওরা দুজনে একসঙ্গে পাশাপাশি বসে কথা বলছে অতিথিদের সঙ্গে। দুজনের চোখে মুখে হাসির ঝলক। বেশ ভালো লাগছে তো দুজনকে একসাথে দেখে। কই
আমাকে তো একবারের জন্য উৎসবের মনে পড়ছে না। কই, ওর হাবভাবে তো সম্পর্ক ভাঙার যন্ত্রণার ছিটে ফোটাও কিচ্ছু নেই। স্বামী স্ত্রীর সম্পর্ক না হোক, নিখাত একটা বন্ধুত্বের সম্পর্ক তো অন্তত ছিল আমাদের মধ্যে, তাই না? তাহলে তাহলে কি সত্যিই আমাদের সম্পর্কটা এতদিন শুধু ওর কাছে একটা ডিল ছিল, শুধুই একটা সমঝোতা? ঠিক আছে, ঠিক আছে উৎসব, তুমি যা চাও সেটাই হোক তাহলে। আর আমার ভালোবাসার কথা প্রকাশ করব না আমি তোমার কাছে। সে এতদিন যেমন গোপন ছিল, চিরকাল না হয় সেটাই থাকুক। এই অসুন্দর স্ত্রীকে আর তোমায় সহ্য করতে হবে না উৎসব, কথা দিচ্ছি আমি। আজ সন্ধে থেকেই বাইরে বেশ সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। শেষ বৈশাখের এই তপ্ত গরমের মধ্যেও আমাদের এই 10 তলার ব্যালকনিতে দাঁড়িয়ে থাকলে ফুরফুরে হাওয়ায় শরীর মন সব কিছুই হয়তো জুড়িয়ে যেতে বাধ্য। কিন্তু তাহলে আজ আমার সাথে এমনটা হচ্ছে না কেন? কেন এই আর্দ্র নরম হাওয়ার মধ্যে থেকেও প্রতি মুহূর্তে আমার শুধু এটাই মনে হচ্ছে যে আমার ভেতরটা যেন ক্রমশ পুড়ে ছাই হয়ে যাচ্ছে। অন্তর্মনের এই দহনের জ্বালা ঠিক কি করে কমবে তাহলে? তাহলে তাহলে কি একবার স্নান করে আসবো নাকি? হ্যাঁ, করেই নি। টিকলিদি তো ঘুমিয়েই পড়েছে, আর উৎসবও এখনো পার্টি থেকে ফেরেনি। যাই তাহলে, ও ফেরার আগেই একটা ছোট্ট শাওয়ার নিয়ে আসি। ও তো আবার রাতের বেলা স্নান করেছি শুনলেই ধুর। আমিও না সত্যি এসব কি ভাবছি আবার। আমি যে পার্টি থেকে চলে এসেছি এটাই আজ ওর চোখে পড়েনি, সেখানে আবার এসব। আমি তো এখন শুধুই উৎসব মুখোপাধ্যায়ের অতীত, একটা জং ধরা, বাতিল হয়ে যাওয়া, অপ্রয়োজনীয় অসুন্দর একটা সম্পর্কের অতীত। জামা কাপড় বদলে একটা টাওয়েল গায়ে জড়িয়েই গুটি গুটি পায়ে এসে শাওয়ারের তলায় দাঁড়াতে এক রাশ হিমশীতল জলের ধারা এসে একযোগে আছড়ে পড়ল আমার শরীরের ওপর। সুতীক্ষ্ণ ঠান্ডা জলের ফোঁটারা চামড়ার উপরে যেন সূচের মতোই বিঁধতে লাগলো আমার। একবার মনে হলো হাত বাড়িয়ে গিজারটা অন করি, কিন্তু তারপরে আবার মনে হলো কি দরকার কৃত্রিম উষ্ণতার? তার চেয়ে বাইরের এই শীতলতা যদি মনের মধ্যেকার অসহ্য উত্তাপকে একটু কমিয়ে দিতে পারে তবে দিক না, ক্ষতি কি? বাঁধন ছাড়া দামাল জলের তোরে ভিজতে ভিজতেই নিজের অজান্তে মনটা আবার যেন পাড়ি দিল অতীতের দিনগুলোতে। আচ্ছা, সেদিনও তো রেজাল্ট নিয়ে ফেরার সময় অসময়ের বৃষ্টির ফোঁটায় এমন করেই নিজেকে মাতিয়ে তুলেছিলাম আমি। কেমিস্ট্রিতে মাস্টার্সের ফাইনাল ইয়ারে ভালো রেজাল্ট করার পরেই আমি সুযোগ পেয়েছিলাম জয়পুরের একটা বিখ্যাত ইনস্টিটিউটে আরও 1 বছরের জন্য কসমেটিক কেমিস্ট্রি নিয়ে একটা ডিপ্লোমা করতে। আসলে সেই ছোটবেলা থেকেই নিজের গায়ের রং নিয়ে এত লোকের কাছে এত কথা শুনেছি যে আমার নিজেরই সর্বক্ষণ শুধু একটা কথা জানতেই ইচ্ছে হতো। নামি ব্র্যান্ডের যেসব প্রসাধনী নিজেদের বিজ্ঞাপনে জোর গলায় দাবি করে যে তাদের প্রোডাক্ট একবার মাত্র ব্যবহার করলেই নাকি একজন কালো মানুষ রাতারাতি ফর্সা হয়ে যাবে, সেসব প্রসাধনী সামগ্রী অর্থাৎ ক্রিম, পাউডার বা তেল যাই হোক না কেন, তারা আমাদের চামড়ার রং বদলে ফেলার সেই কাজটা আসলে করে কি করে? আসলে জ্ঞান হওয়া থেকে নিজের মা, দিদিমা আর পিসিমাদের তো দেখেছি যাবতীয় নামি অনামি ক্রিম, ঘরোয়া উপটান, এমনকি বিচিত্র সব পন্থায় জড়িবুটি প্রয়োগ করে কিভাবে তারা মরিয়া হয়ে উঠতেন আমাকে একটু হলেও ফর্সা করার জন্য। সেজন্যই এসব রূপচর্চার মূল উপকরণকেই নিজের পড়াশোনার বিষয় বানিয়ে নিয়েছিলাম আমি। আর সত্যি বলতে গেলে যতই আমি চর্চা করেছি ততই যেন আরো ভালোভাবে বুঝতে পেরেছি যে প্রলোভনের মায়ায় ভরা বিজ্ঞাপনের জগৎ আর বাস্তব জগতের মধ্যে পার্থক্য ঠিক কতখানি। ইচ্ছে ছিল ডিপ্লোমা শেষ করে নিজের একটা ছোট্ট কোম্পানি শুরু করা, যেখানে বিউটি প্রোডাক্টও তৈরি হবে, তবে তার লক্ষ্য কিন্তু কালো চামড়াকে সাদা করা নয়,
বরং শরীরে মনে নিজেকে সুস্থ ও স্বাভাবিক রাখা। কিন্তু বললেই তো আর যখন তখন স্টার্ট আপ বিজনেস শুরু করা যায় না। তার জন্য সবার আগে যেটা দরকার সেটা হলো মূলধন এবং অবশ্যই কিছু ব্যবসায়িক জ্ঞান। না, আমার বাবা কলকাতা শহরের নামকরা উকিল হলেও বাবার কাছে হাত পাতবো এমন মানসিকতা আমার কোনোদিনই ছিল না। এমনকি আমি তো ভেবেও নিয়েছিলাম প্রথমে কয়েক বছর কোথাও চাকরি করে তারপরেই ব্যবসা শুরু করব। কিন্তু সেদিন জয়পুর থেকে ফিরে মনের আনন্দে বাবাকে রেজাল্ট দেখাতে যাওয়ার সময় আধভেজানো দরজার বাইরে থেকে আমি শুনতে পেয়েছিলাম বাবা মায়ের মধ্যেকার কথোপকথন, যার বিষয়বস্তু ছিলাম আমি নিজেই। শুনতে পাচ্ছিলাম বাবা ক্রমাগত মাকে যেন কিছু একটা বোঝানোর চেষ্টা করছে। দেখো দেখো সুধা, নিরঞ্জন আমার সেই ছোটবেলার বন্ধু, আর ওরা যখন নিজে থেকে তোমার মেয়েকে নিয়ে যেতে চাইছে তখন তুমি কেন এত আপত্তি করছো বলো তো? এমনিতেই তো, আর কি বলবো, এমনিতেই ওই মেয়ের যা গায়ের রং, তাতে ওর বিয়ে দিতে আমাকে বেশ মোটা অঙ্কের পণ তো দিতেই হতো। সেখানে নিরঞ্জন যখন নিজে থেকে চাইছে উৎসবের সাথে উর্মির বিয়েটা হোক, আরে সেটা তো আমাদের ভালোর জন্যই, বলো কেন বুঝছো না তুমি এটা? কিছুক্ষণ পর শুনতে পেলাম মা ধরা ধরা গলায় বলছে, কিন্তু কিন্তু তাই বলে জেনে শুনে অমন হ্যান্ডিক্যাপ ছেলের সঙ্গে নিজের মেয়ের বিয়ে দেওয়া? উৎসবের পা দুটো যে আর কোনোদিনও ঠিক হবে না। আমার মেয়েটা সেখানে কি করে? এই তুমি থামো তো, হ্যান্ডিক্যাপ্ট? আরে এই ছেলেও যে জুটেছে তোমার ওই কালো মেয়ের জন্য, সেটাই অনেক ভাগ্যের কথা, বুঝলে? শুধু তো বিদ্যের জাহাজ হয়ে এবারের অন্ন ধ্বংসই করে গেল। এবার অন্তত বিদে হয়ে আমাকে একটু শান্তি দিক। না, এরপর আর মাও কিছু বলার সাহস দেখায়নি। শুধু একটা অস্ফুট কান্নার শব্দে বুঝেছিলাম শব্দের বদলে এবার হয়তো নিঃশব্দ কান্না দিয়েই মা আমার হয়ে প্রতিবাদ করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। অন্যদিকে অপেক্ষা করেও কাঙ্ক্ষিত কোনো উত্তর না পেয়ে বাবার রাগত স্বর আরও কিছুটা গম্ভীর হয়েছিল। এইভাবে ফ্যাঁচ ফ্যাঁচ করে না কেঁদে মেয়ে ফিরলে তাকে বরং এই বিয়েতে একটু রাজি করিও, বুঝলে? ভুলে যেও না যে তোমার দুই ছেলের পড়াশোনার কিন্তু একটা খরচ আছে। আর তাছাড়া এই শহরে আলাদা করে একটা ল ফার্ম খুলতে গেলেও তো আমার নিরঞ্জনের সাহায্য লাগবেই। তাই বিয়ে তো উর্মিকে করতেই হবে, মনে রেখো কথাটা। কথাগুলো বলেই বাবা দ্রুত পদক্ষেপে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। জীবনের সমস্যাগুলো সহজেই মিটিয়ে নেওয়ার তাড়ায় উনি আর সেদিন লক্ষ্যই করেননি যে দরজার বাইরে পর্দার আড়ালেই এক পাশে চুপটি করে দাঁড়িয়ে আছে একজন মানুষ, ওনার নিজেরই এক সন্তান, যাকে চড়া দামে বিয়ের বাজার উনি বেচবেন বলে মনস্থির করে ফেলেছেন। আমিও অবশ্য সেদিনই মনস্থির করে ফেলেছিলাম বিয়েটা করেই নেব আমি। হাজার হোক, এতে অন্তত আমার বাবা এবং তার প্রিয় সন্তানদের মঙ্গল তো হবে। আমার মায়ের উপরে মানসিক অত্যাচারের মাত্রাও একটু কমবে হয়তো। সত্যি সেদিন আমার বাড়ির কেউ লক্ষ্য করেনি যে বাইরের আকাশ ভাঙা বৃষ্টির মধ্যে থেকেও নিজের যে মার্কশিটটাকে সযত্নে রক্ষা করে বাড়ি পর্যন্ত নিয়ে এসেছিলাম আমি, ওখানে দাঁড়িয়ে থাকতে থাকতে সেটাই কিভাবে যেন আমার চোখের কয়েক ফোঁটা জলেই ভিজে উঠেছিল। তবে আমি কিন্তু সেদিন হেরে যাইনি। নিজের স্বপ্ন আর ভাঙা মনকে দায়িত্বের বাঁধন দিয়ে কষে বেঁধেই আমি তার কিছুদিন পরই দেখা করতে গিয়েছিলাম উৎসবের সাথে। যদিও বিয়ের বিষয়টা ফাইনাল হতেই উৎসব নিজে থেকে দেখা করতে চেয়েছিল আমার সাথে, তবু আমিও যে সম্পূর্ণ নিরুৎসাহ ছিলাম সেটাও ঠিক বলা যায় না। আসলে নিরঞ্জন আঙ্কেল বাবার খুব কাছের বন্ধু হওয়ায় ছোটবেলা থেকে উৎসব এবং উল্লাস দুজনের সাথে বেশ কয়েকবার দেখা হয়েছে আমার। উৎসব আমার থেকে বছর 5 বড় হলেও উল্লাস ছিল আমার বয়সী। শুধু আমি কেন, আমার থেকে 2 বছরের ছোট আমার 2 যমজ ভাইয়ের সাথেও ওর বেশ ভালোই বন্ধুত্ব ছিল। আসলে উল্লাস যেমন হুল্লোড়ে ছিল, উৎসব ছিল তেমনি চাপা স্বভাবের। তাছাড়া ছোটবেলা থেকেই ফুটবল নিয়ে ব্যস্ত থাকায় উৎসবের সাথে কখনো তেমনভাবে দেখাও হয়নি আমার। তবে ওদের আনন্দমুখর বাড়ির পরিবেশটা যেন ওলটপালট হয়ে গিয়েছিল মাত্র কয়েক বছরের ব্যবধানে পরপর 2 মৃত্যুতে। প্রথমে আন্টির হার্ট অ্যাটাক এবং তারপরে 2 ভাইয়ের ওই বিভৎস অ্যাক্সিডেন্ট। পড়াশোনার মাঝেই সব খবর আমার কানেও এসেছিল, কিন্তু বড় হয়ে ওই বাড়ির সঙ্গে যে আবার বিয়ের বন্ধনে যুক্ত হতে হবে এইটা কোনোদিন হয়তো স্বপ্নেও ভাবতে পারিনি আমি। না, বিয়ের আগে উৎসবের শারীরিক অক্ষমতা আমাকে তেমনভাবে ভাবায়নি ঠিকই, কিন্তু যার সাথে বাকি জীবনটা কাটাতে চলেছি
তার মানসিকতা কিছুটা জানার জন্য আমি গিয়েছিলাম একটা ক্যাফেতে ওর সাথে দেখা করতে। ছোটবেলার কিছু সংক্ষিপ্ত আলাপ বাদ দিলে প্রাপ্তবয়স্ক দুজন মানুষ হিসেবে ওটাই ছিল আমাদের প্রথম সাক্ষাৎ। কিন্তু প্রথমবার ওকে দেখে কোনোরকম অস্বস্তি বা উদ্বেগের বদলে একটা অন্যরকম মুগ্ধতায় ঘিরে ধরেছিল আমাকে। প্রাথমিকভাবে আড়ষ্টতা থাকলেও কিছুক্ষণের মধ্যেই পড়াশোনা আর কেরিয়ার নিয়ে কথা বলতে বলতে কখন যেন আপনা থেকে এই দুজনে স্বাভাবিক হয়ে উঠেছিলাম, বুঝতে পারিনি। বিশেষ করে আমি যে কসমেটিক কেমিস্ট্রি নিয়ে পড়েছি এইটা জেনেই উৎসব দ্বিগুণ উৎসাহের সাথে আমাকে জিজ্ঞাসা করেছিল যে এরপর নিজের কেরিয়ার নিয়ে আমি ঠিক কী করতে চাই। সেই দিনই হয়তো প্রথম কেউ আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমি ঠিক কী চাই, আমার স্বপ্ন, আমার ইচ্ছা, আমার ভালো লাগা, এইসব নিয়েও যে কেউ কখনো উৎসাহ দেখাতে পারে সেটা সেই দিন প্রথম জানতে পেরেছিলাম আমি। কথায় কথায় উৎসব নিজের কথাও বলেছিল আমাকে। ওর MBA শেষ করে ব্যবসা শুরু করা, ওর নিজের কসমেটিক ব্র্যান্ড সেন্সেশন, সেটা নিয়ে ওর চিন্তা ভাবনা, প্ল্যানিং, সবটা সবটা অকপটে সেদিন আমাকে জানিয়েছিল। আর কথাবার্তা যত এগোচ্ছিল তত যেন আরও ভালোভাবে দুজন দুজনকে বুঝতে পারছিলাম যে আসলেই আমাদের চিন্তাভাবনা ঠিক কতটা মেলে। এভাবেই কথা প্রসঙ্গে বিয়ের কথা আসতে আমি লক্ষ্য করেছিলাম উৎসবের সপ্রতিভ চোখ মুখ নিমেষের মধ্যেই যেন সামান্য কঠিন হয়ে উঠেছিল। আর তারপরেই আমার সামনে একটা ফাইল রেখে উৎসব স্বাভাবিকভাবে বলতে শুরু করেছিল, দেখো উর্মি, আমি জানি যে আমাদের দুজনের বাড়ি থেকেই চাইছে যে বিয়েটা হোক। আর আমার বাড়িতেও যা পরিস্থিতি তাতে আমি ঠাম্মা বা বাবা কাউকেই না বলতে পারবো না। কিন্তু বিশ্বাস করো তোমার জীবনে আমি কোনো সমস্যার সৃষ্টি হতে দেব না। শুধু একটা বছর, তুমি শুধু একটা বছর এই বিয়েটা একটু সহ্য করে নাও, তারপর তুমি তোমার রাস্তায় আর আমি আমার। মানে এটা আমাদের 1 বছরের স্বামী স্ত্রী হয়ে থাকার কন্ট্রাক্ট। সামাজিকভাবে আমরা স্বাভাবিক দম্পতি হলেও আমি কথা দিচ্ছি যে আমি কোনোদিনও শারীরিক এবং মানসিকভাবেও তোমার থেকে স্বামীর অধিকার চাইব না। হ্যাঁ, আমরা একসাথে থাকবো ঠিকই, কিন্তু সেটা শুধুমাত্র দুজন হাউসমেট এবং দুজন বন্ধু হিসেবে। না তো তোমার জীবনে আমি কোনো হস্তক্ষেপ করব, আর না তুমি আমার জীবনে। লেটস হ্যাভ আ হ্যাপি কোলাবোরেশন উর্মি। আমাদের তো আমাদের মতো করেই ভালো থাকতে হবে, তাই না? সই করে দিয়েছিলাম আমি, আর কোনো কিছু না ভেবে সেদিনই আমি সই করে দিয়েছিলাম আমাদের ওই 1 বছরের বৈবাহিক চুক্তিতে। বিয়ের পর সত্যি উৎসব নিজের কথা রেখেছিল। নিজের বাবা মার কাছেও যে সহযোগিতা, যে ভরসা, যে আন্তরিক ব্যবহার আমি কোনো দিন পাইনি, সেটা আমি প্রথমবার পেয়েছিলাম আমার স্বামীর কাছে। ওর উৎসাহে, ওর বন্ধুত্বের জড়িত আমি জয়পুরে আরও একটা 3 মাসের কোর্স করতে পেরেছিলাম প্রোডাক্ট অ্যানালিসিসের উপরে। উৎসব অবশ্য কোনোদিনই আমাকে কোনো বিষয়ে জোর করেনি, তবু জয়পুর থেকে ফিরে নিজের ইচ্ছাতেই সেন্সেশন জয়েন করেছিলাম আমি। আর তারপরেই সবটাই তো ছিল একটা সুমিষ্ট স্বপ্নের মতো। হ্যাঁ, স্বপ্নই তো, নাহলে আজ এইভাবে কি আর কঠিন বাস্তবের মুখে সেটা ভেঙে চুরমার হয়ে যেত? না না, উৎসব তো কোনো অন্যায় করেনি। ও তো সত্যিই নিজের কথা রেখেছে। 1 বছরের বাঁধন কেটে ও তো আমাকে মুক্ত করতেই চাইছে। তাহলে আমি কেন ওর মতো করে চুক্তির নিয়মগুলো মানতে পারলাম না? কেন ভুলে গেলাম যে বাইরে থেকে সুখী স্বাভাবিক হলেও আদপের সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই? এটা শুধু একটা বোঝাপড়া, একটা শুধু ডিল। আচ্ছা, তবুও তো এত কিছুর পরেও আমি উৎসবকে এতটা ভালোবেসে ফেললাম। তাহলে উৎসব কেন ভালোবাসলো না আমাকে? ও তো চাইলে পারতো আমাকে একটু ভালোবাসতে, কেন পারলো না? তাহলে কি আমার ভালোবাসাতেই কোনো খাত ছিল, খামতি ছিল কোনো? কিসের খামতি? আমি তো নিজের সবটুকু দিয়েই সব সময় ওকে ভালোবেসে গেছি। তাহলে কি? গায়ের ভেজা টাওয়েলটা আচমকাই খসে পড়ে গেল আমার শরীর থেকে, আর পরক্ষণেই বাথরুম ক্যাবিনেটের সামনে সুন্দর বড় আয়নায় নিজেকে দেখতে পেলাম আমি। সম্পূর্ণ নিরাবরণ, উন্মুক্ত, অসুন্দর,
কুৎসিত। নিজেকে এইভাবে আজ হয়তো প্রথমবার আমি আবিষ্কার করলাম। চারিদিকের দেওয়ালে ঝকঝকে সাদা ইটালিয়ান মার্বেলের টাইলসগুলো যেন বিদ্রুপ করে উঠলো আমার চামড়ার এই আসল রংটা দেখে। মুহূর্তের মধ্যে মনে পড়ে গেল আজকের পার্টিতে উৎসব আর রূপসাকে পাশাপাশি দেখার মুহূর্তগুলো। ঠিকই তো বলছিল এই পার্টির লোকগুলো। কে কে চাইবে এমন কুৎসিত মানুষকে নিজের জীবনে? কেন চাইবে? কেন উৎসব ভালোবাসবে আমাকে? ওর চারপাশে থাকা মেয়েদের সামনে, ওর কোম্পানির সুন্দর মডেলদের সামনে, এমনকি ওর নিজের সৌন্দর্যের সামনে আমি ঠিক কি, কোন পর্যায়ে পড়ি আমি? ঠিক কোন পর্যায়ে? কেন ঈশ্বর, কেন এরকম অবিচার করলে তুমি আমার সাথে? আমাকেও তো একটু রূপ দিতে পারতে তুমি। মেয়ে হিসেবে যখন তৈরি করলে, নারীত্বের সমস্ত বৈশিষ্ট্য যখন শরীরে দিলে, তখন একটু ফর্সা চামড়াও তো দিতে পারতে। তুমি কি বোঝো না? ওই সাদা চামড়ার সামনে বাকি সবকিছু ফিকে হয়ে যায়। জীবনের সমস্ত গুণ, সমস্ত যোগ্যতা একত্রিত করেও কেন এত অপমান, এত অসম্মান আমার জন্য? কেন উৎসব আর চায় না আমাকে? শাওরের জল ক্রমেই যেন আরো ঠান্ডা হয়ে উঠছে। হাতের আঙুলগুলো কেমন যেন অসাড় হয়ে যাচ্ছে। না, অসাড় হলে হোক, তবুও তো কেমন সাদাটে হয়ে যাচ্ছে, তাই না? আর একটু যদি ভিজি, তাহলে কি আমার গোটা শরীরটা একটু সাদা হবে না? উৎসব কি তারপরও একবার ফিরে তাকাবে না আমার দিকে? আরো একবার আয়নার দিকে চোখ রেখে মরিয়া হয়ে নিজেকে দেখতে লাগলাম আমি। একটু 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 কি ভালো কিছু নেই আমার মধ্যে? কিন্তু তার মধ্যেই হঠাৎ চোখে পড়ল শীতের এক চিলতে সিঁদুরটাও এতক্ষণের ক্রমাগত জলের ধারায় আজ প্রায় পুরোটা ধুয়ে গেছে। কপালের কাছে একটু রক্তিম আভাটুকু ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। আচমকাই কোথা থেকে মনের মধ্যে যেন এক রাশ আতঙ্কে সে ভিড় করতে লাগলো। তাহলে তাহলে কি এইভাবেই আমার বিয়েটা শেষ হয়ে যাচ্ছে? এভাবেই আমাদের সম্পর্কের শেষ চিহ্নটাও মুছে যাবে? এতক্ষণের চেপে রাখা অসহ্য যন্ত্রণা যেন এবার বাঁধ ভাঙা জোয়ারের মতো ঝরে পড়তে লাগলো আমার গাল বেয়ে। আমার নিজের অস্তিত্বের মতোই আমার চোখের এই নোনা জলের উষ্ণ ধারাও যেন ধুয়ে মুছে বিলীন হয়ে যেতে লাগলো শাওরের শীতল জলধারায়। আচ্ছা উর্মি, আজকে তো পার্টিতে তোমার বাবা এসেছিলেন দেখলাম। তোমার সাথেও ওনার কথা হয়েছে নিশ্চয়ই? আবার 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 একটা ভুল প্রশ্ন করে বসলাম আমি। কি দরকার ছিল আমার ওকে ওর বাবার কথাটা জিজ্ঞাসা করার? আমি তো সবই জানি যে ওদের বাবা মেয়ের সম্পর্ক ঠিক কীরকম। কেন যে অতিরিক্ত ভাবনা চিন্তা করে কিছু বলতে গেলেই আমি সবসময় অপ্রয়োজনীয় সমস্ত ভুলভাল কথাই বলে ফেলি। হ্যাঁ, দেখা হয়েছে, কথাও হয়েছে, ওই আর কি। ব্যালকানি থেকে অস্ফুট স্বরে উত্তরটা ভেসে এলো। আজ এসে থেকেই দেখছি উর্মি কেমন যেন অন্যমনস্ক হয়ে রয়েছে। পার্টি থেকেও তো আমাকে না বলেই চলে এলো। আচ্ছা তাহলে কি আবার শরীর টরীর খারাপ হলো নাকি আমার ফিরতে দেরি হয়েছে বলে রাগ করেছে? না, নিজে থেকে তো আরও কিছু বলবে না। যাই আমি একবার জিজ্ঞাসা করে আসি বরং। কথাটা ভেবেই আমি উর্মির সাথে কথা বলতে ব্যালকানির দিকে এগোতেই যাচ্ছিলাম, কিন্তু ঠিক তখনই কেমন যেন একটা অদ্ভুত রকমের থমথমে গলায় ও হঠাৎ বলে উঠল, ডিভোর্স পেপারে আমি সই করে দিয়েছি উৎসব। তাই আজ থেকে তুমি, আমরা দুজনেই মুক্ত, সম্পূর্ণ মুক্ত। আমাদের লেটেস্ট হেয়ার কেয়ার রেঞ্জ কিন্তু গোটা দেশের মার্কেটেই দারুণভাবে রান করেছে স্যার। অনলাইনে প্রত্যেকটা প্রোডাক্টেরই কাস্টমার রিভিউ এত ভালো আসছে যে ডিম্যান্ড দিনে দিনে বেড়েই যাচ্ছে। আমরা ইতিমধ্যেই প্রোডাকশন টিমকে জানিয়ে দিয়েছি সাপ্লাই আরও 20% বাড়ানোর জন্য। হ্যাঁ স্যার, সেলস রিপোর্ট দেখলেও স্পষ্ট বোঝা যাবে যে আমাদের মার্কেটিং ক্যাম্পেইন সমস্ত বড় শহরের লিস্টেড কাস্টমাররাও বেশ পছন্দ করেছেন। আর তাই আমাদের মনে হয় এই সেলস ট্র্যাকটা মেনটেন করার জন্যে আমাদের উচিত যত তাড়াতাড়ি সম্ভব নতুন কিছু প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করা।
মার্কেটিং হেড মিস্টার শর্মা আর সেলস হেড মিস্টার গুহ এই প্রথম হয়তো দুজনে একসাথে কোনো বিষয়ে সহমত পোষণ করলেন। বলতে কোনো দ্বিধা নেই, সেনসেশনের এই 1.5 বছরের ইতিহাসে আজকের মিটিংটাই হয়তো সর্বাপেক্ষা শান্তিপূর্ণ। কিন্তু এই শান্তির সবটাই কি আমার জন্য সুখকর? না না, সেটা তো একেবারেই নয়। বরং প্রত্যেকটা মুহূর্তের এই শান্তি যেন আমার মনের মধ্যে তৈরি হতে থাকা অশান্তির আর অস্বস্তির ঝড়টাকে ক্রমশই শুধু বাড়িয়ে চলেছে দুর্বার গতিতে। আর এই চরম দুশ্চিন্তা আর আশঙ্কার কারণ শুধু একটাই, উর্মি। কাল রাত থেকেই আমি স্পষ্ট বুঝতে পারছি যে ওর কিছু একটা হয়েছে। ওর হাব ভাব, আচার আচরণ, প্রতিটা সূক্ষ্মাতি সূক্ষ্ম ব্যবহারই আমাকে যেন বারবার আভাস দিয়ে যাচ্ছে ও ঠিক নেই, ও একদম ঠিক নেই। কাল পার্টি থেকে ও আমাকে না বলে চলে এলো। আমি সত্যিই ভেবেছিলাম ওর হয়তো শরীরটা খারাপ হয়েছে বলেই বাড়ি চলে গেছে। আমিও চেয়েছিলাম তখনই চলে আসতে, কিন্তু বাবার নিমন্ত্রিত সমস্ত বিজনেস অ্যাসোসিয়েটরা এত রকম ডিসকাশন শুরু করলেন যে তার মাঝখান থেকে চলে আসাটা আমার পক্ষে আর একেবারেই সম্ভব হয়নি। তাছাড়াও অবশ্য একটা কারণ ছিল আমার অনিচ্ছা সত্ত্বেও ওখানে থেকে যাওয়ার। তবু সুযোগ পেতেই আমি সঙ্গে সঙ্গে বাড়ি ফিরে এসেছিলাম। আর ঠিক তারপর থেকেই আমি লক্ষ্য করছি উর্মির মধ্যে কেমন যেন অদ্ভুত একটা পরিবর্তন এসে গেছে। হঠাৎ করেই কেমন যেন একটা থমথমে ভাব এসে ঘিরে ধরেছে ওকে। এমনিতে আমার কাছে থাকলেও এই উর্মিকে কেন জানি না বড্ড বেশি দূরের, বড্ড বেশি অচেনা মনে হচ্ছে আমার। আচ্ছা আচ্ছা, কি হয়েছে ওর? কেন এরকম করছে ও? কাল রাত থেকে আমার সাথে প্রয়োজনের অতিরিক্ত আর একটা কথা বলা তো দূর, আমার দিকে একবারও তাকিয়ে পর্যন্ত দেখেনি ও। এমনকি আজও আমার সাথে অফিসেও আসেনি। টিকলি দিকে দিয়ে শুধু সকালে বলে পাঠিয়েছিল কি একটা জরুরি কাজ আছে, পরে সময় মতো অফিসে চলে আসবে। কিন্তু আজ মিটিংয়েও তো দেখেছি সেই একই চুপচাপ নিস্তব্ধ হয়ে বসে আছে। ও তো কোনোদিনও কোনো অফিস মিটিংয়ে এতটা নিরুৎসাহ, নিষ্প্রিয় হয়ে বসে থাকে না। আচ্ছা আচ্ছা, তাহলে কি ও কোনো কারণে কষ্ট পেয়েছে, রাগ করেছে আমার উপর? কিন্তু কিন্তু আমি কি এমন করেছি যার জন্য ওর খারাপ লেগেছে? আমি তো ওর জন্যই নিজের সমস্ত ভালো লাগা, সবটুকু ভালোবাসার বুকে পাথর চাপা দিয়ে কাল ডিভোর্স পেপারে সই করে ওর হাতে তুলে দিয়েছিলাম। আমি তো আমার প্রমিসটা রেখেছি উর্মি। আমি তো তোমার ভালোর জন্য, আমাদের বন্ধুত্বের জন্য নিজের ভালোবাসার ত্যাগও স্বীকার করে নিয়েছি। তবুও তাহলে তুমি কেন এরকম করছো আমার সাথে? তাহলে কি ওই মেয়েটার জন্যে? কি যেন নাম? ও হ্যাঁ, মিস গাঙ্গুলি। মিস গাঙ্গুলির ওভাবে বাড়িতে আসার জন্যে কি উর্মি আমার ওপর রাগ করেছে? আচ্ছা আচ্ছা, তাহলে কি ওকে আমি সবকিছু জানিয়ে দেব যে কেন ওনাকে আমি... না 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 না, উর্মিকে এখন এসব কথাটা বলা একদমই উচিত হবে না। এতে আরও বিপদ হতে পারে। আর যতক্ষণ পর্যন্ত না ডিভোর্সটা হচ্ছে ততক্ষণ অবধি তো উর্মি আমারই দায়িত্ব। তাই ওকে সমস্ত রকমের বিপদ থেকে বাঁচাতে আমাকে যদি ওর রাগ সহ্য করতে হয়, আমি সেটাও মাথা পেতে নেব। ওর ভালো থাকার জন্য তো আমি হাসি মুখে সব সহ্য করে নিতে পারি। কিন্তু তাহলে কাল যখন ওর ডিভোর্স পেপারে সই করে আমাকে ফিরিয়ে দিল, কেন মনে হচ্ছিল যে ও খুব কষ্টে আছে? কেন মনে হলো যে কোনো এক অসহ্য যন্ত্রণা ও প্রাণপণে সহ্য করার চেষ্টা করে চলেছে? তাহলে কি আমার মতো ও নিজেও চায় না এই ডিভোর্সটা? আচ্ছা, তাহলে কি উর্মিও চায় না আমাদের সম্পর্কটা ভেঙে যাক? না 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 না, আমি এসব কি মিথ্যে আশা করে বসে আছি? কেনই বা ভাবছি এসব? উর্মি কেন চাইবে সারা জীবনের মতো আমার সঙ্গে থাকতে চাইলে তো 1 বছর আগে সেদিনইও জানিয়ে দিতে পারতো সেটা। কিন্তু ও তো এক কথায় সেদিন এগ্রিমেন্টে সই করে দিয়েছিল। এই গোটা বছরেও তো ও একবারও বলেনি যে শুধু একটা বছর নয়, বাকি সমস্ত বছর, সমস্ত মাস, সমস্ত দিন ও আমার সাথেই থাকতে চায়। ও তো একবারও আমাকে বলেনি যে ও আমাকে ভালোবাসে। ওহ, আবার আমি সেই এক স্বপ্নের জগতে হারিয়ে যাচ্ছি। না 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 না, উর্মির ভালোবাসা পাওয়ার যোগ্যতা আমার নেই, এটা কেন আমার মন বুঝতে পারে না? কেন 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 ভালোবাসবে ও আমাকে? কি এমন আছে আমার যার জন্য ও আমাকে পছন্দ করবে? আমার মতো একটা খুঁতযুক্ত, অশক্ত, অক্ষম মানুষের থেকে কি বা আশা করতে পারে ও? সত্যি তো, কি বা দিতে পারবো আমি ওকে?
কোনোদিন ওর হাত ধরে আমি পাশাপাশি হাঁটতে পারবো? কোনোদিনও কি পাহাড়ি রাস্তায় দুজনে ছুটোছুটি করে খুনসুটি করতে পারবো? কোনোদিনও কি ওর সামনাসামনি দাঁড়িয়ে ওর কপালের ঠোঁট ছুঁয়ে আমি বলতে পারবো ভালোবাসি? কোনোদিনও উঁচু থেকে ভারী কোনো জিনিস নামিয়ে এনে ওকে বলতে পারবো যে ওর কোনোদিনও কষ্ট হতে দেব না? কোনোদিনও হাঁটু মুড়ে বসে কি আমি ওকে ভালোবাসার কথা বলতে পারবো? না, পারবো না। এসবের কিছুই কোনো দিন করতে পারবো না আমি। একজন অসুস্থ মানুষের সঙ্গে থাকলে উর্মি নিজেও কোনোদিন একটা সুস্থ জীবন পাবে না। আর তাই ওর ভালো থাকার অধিকার, ওর স্বাধীনভাবে নিজের মতো করে নিজের জীবন কাটানোর অধিকার আমি কোনোদিনও কেড়ে নিতে পারি না। আমি তো সেই জন্যই ওকে বিয়ে করতে রাজি হয়েছিলাম, যাতে এই 1 বছরে ও এতটাই সচ্ছল আর স্বাধীনচেতা হয়ে উঠতে পারে যে আর কেউ কখনো ওকে অপমান করার বা অসম্মান করার সাহস পর্যন্ত না করতে পারে। ওর বাবা তো মনে হয় নিজের ল ফার্ম খোলার লোভে এক প্রকার ওকে বাধ্যই করেছিল আমাকে বিয়ে করতে। আর সেই জন্যই আমি চেয়েছিলাম এমন কোনো ব্যবস্থা করতে যাতে নিজের অনিচ্ছায় উর্মিকে আমার সাথেও বেশি দিন থাকতে না হয়। আর বলতে গেলে সেই কারণেই ওই এগ্রিমেন্টের অবতারণা। আচ্ছা, কিন্তু তাহলে এখন আমার এত কষ্ট হচ্ছে কেন ওকে ছাড়তে? আমি তো জানতামই যে এমনটাই হতে চলেছে। তাও কেন এত অস্থির লাগছে? কেন মনটা বারবার করে বলছে ওকে কি আটকাই, সব কথা বলে দিই সত্যি করে? কিন্তু তাহলে যদি আমাদের বন্ধুত্বটাও যদি নষ্ট হয়ে যায়, উর্মি যদি তখন রাগ করে চিরকালের মতো আমার থেকে মুখ ফিরিয়ে নেয়, তখন আমি কি করব? ও যদি আমাকে বিশ্বাসঘাতক ভাবে, ওর যদি মনে হয় সেদিন গোয়াতে পরিস্থিতির সুযোগ নিয়ে আমি ওকে... না, ও তো নিজেই তারপর থেকে সেদিনের ব্যাপারে আর কোনো কথা বলতেই চায়নি। ও তো স্পষ্ট বলেই দিয়েছিল সেদিনের সবকিছু একটা ভুল। তারপরেও আমি কিসের জন্য মিথ্যে আশা ধরে বসে আছি? কেন উর্মি আটকে থাকবে আমার কাছে? আমি না দিতে পারবো ওকে একটা সুস্থ জীবন, না একটা সুন্দর সংসার, না একটা... না, থাক, আর কিছু ভাববো না আমি। কারণ যত বেশি করে ভাববো ততই আমার এই লোভী মনটা ওকে নিজের সাথে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখতে চাইবে। কিন্তু উর্মিকে বাঁধার সাধ্য বা যোগ্যতা দুটোর কোনোটাই যে আমার নেই। উর্মি তো সত্যি বাঁধন ভাঙা ঢেউয়ের মতো, যাকে আটকে রাখা যায় না, চাইলেও যাকে ধরে রাখা যায় না। আর মাত্র কয়েকটা মাস উর্মি, মাত্র আর 3টে মাস, তারপরেই তুমি মুক্ত। হ্যাঁ, এটাই তো তুমি বলেছিলে না কাল? সত্যি তুমি তো মুক্তিই পেয়ে যাবে। উচ্ছল উদ্দাম ঢেউকে কি কখনো আটকে রাখা উচিত? আচমকাই আমার ভাবনার সুতোটা ছিঁড়ে গেল। আমার একদম পাশ থেকেই HR ম্যানেজার মিস্টার গোয়েল বেশ জোর গলাতেই কথাটা বলে উঠতে, হ্যাঁ স্যার, আমিও কিন্তু এই বিষয়ে একমত। তবে সার্ভে অ্যানালিস্টরা কিন্তু এখনও এটাই সাজেস্ট করছে যে আমাদের উচিত কোনো স্কিন ফেয়ারনেস বেসড প্রোডাক্ট মার্কেটে নিয়ে আসা। সামনেই তো পুজোর সিজন, তাই তার আগে যদি আমরা পাবলিক ডিম্যান্ড মাথায় রেখে ওই ধরনের কোনো প্রোডাক্ট আনি না স্যার, তাতে কিন্তু আরবান অ্যান্ড রুরাল দুটো মার্কেটই আমরা তাড়াতাড়ি গ্র্যাব করতে পারবো। এই এক সমস্যা এই লোকগুলোর। এতদিনেও একটা কথা কিছুতেই আমি ওদের বোঝাতে পারলাম না যে সেনসেশন ব্র্যান্ড না তো এর আগেও কোনোদিন ফেয়ারনেস রিলেটেড কোনো প্রোডাক্ট বাজারে এনেছে, আর না তো ভবিষ্যতেও কোনোদিন আনবে। মানুষের ত্বকের মেলানিন কমিয়ে দেওয়া কোনো মতেই কোনো দিনই কোনো বিউটি প্রোডাক্টের লক্ষ্য হতে পারে না। আমাদের কাজ হলো শুধু তার প্রাকৃতিক সৌন্দর্যকেই তার নিজস্ব রূপে বজায় রাখা, আর এটাই হলো সেনসেশনের সাফল্যের মূল চাবিকাঠি। তবে এর বেশিরভাগ কৃতিত্ব অবশ্যই উর্মির, কারণ ওর রিসার্চ আর অ্যানালিসিস ছাড়া তো কোনো প্রোডাক্টই তৈরি করা সম্ভব হতো না। অন্যদিন হলে তো এই ফেয়ারনেস প্রোডাক্টের কথা শুনেই উর্মি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করত, কিন্তু আজ এত কিছুর পরেও ও একটাও কথা বলল না। অন্যদিকে উর্মি কিছু না বললেও অ্যাডমিনিস্ট্রেশনের ডিরেক্টর মিস্টার সরকার কিন্তু সঙ্গে সঙ্গে বলে উঠলেন, কিন্তু সব কিছু বুঝলেও এত তাড়াতাড়ি আবার নতুন প্রোডাক্ট লঞ্চ করাটা কি আদৌ ঠিক হবে স্যার? আর তাছাড়া আগের মাসেই তো গোয়ায় আমাদের এক্সক্লুসিভ হেয়ার কেয়ার রেঞ্জের গ্র্যান্ড লঞ্চ আর ফ্যাশন শো হয়েছে। ওই রকম একটা গ্র্যান্ড ইভেন্টের পর তাড়াহুড়ো করে আবার কোনো নতুন প্রোডাক্ট বাজারে আনাটা বড় রিস্ক হয়ে যেতে পারে স্যার। কথাগুলো বলতে বলতেই
উনি দ্রুত একবার আমার এবং একবার উর্মির দিকে তাকিয়ে আবার আগের থেকেও বেশি আত্মবিশ্বাসী স্বরে বললেন, তাই আমার তো মনে হয় যে এখন ম্যাডামের নতুন মোবাইল অ্যাপের ওপরেই কোম্পানির জোর দেওয়া উচিত। ওই প্রজেক্টটা যেমন ইনোভেটিভ, তেমনই ওটা আমাদের ম্যাডামের ড্রিম কনসেপ্টও। তাই ওটা যখন মার্কেটে আসবে আমার বিশ্বাস যে তাতে কোম্পানির লাভই হবে। মিস্টার সরকার উর্মিকে সাপোর্ট করতেই সঙ্গে সঙ্গে অন্যদিক থেকে হঠাৎই মিস্টার গুহ বেশ উৎসুক স্বরে বলে উঠলেন, কিন্তু আমি তো যতদূর শুনেছি রিসেন্টলি স্যার নিজেই একটা হেয়ার কালার রেঞ্জের কাজ শুরু করেছেন। গোটা মিটিং রুমে মুহূর্তের মধ্যেই একটা অকস্মাৎ নীরবতা ঘনিয়ে এলো। প্রত্যেকেই অনেক কিছু বলতে চাইলেও এই মুহূর্তে কেউই সরাসরি আমাকে কোনো প্রশ্ন করতে পারল না। অন্যদিকে মিস্টার সরকার অবশ্য বেশ অবাক হয়েই বললেন, সে কি, আমরা তো এই বিষয়ে কিছুই জানি না স্যার। লক্ষ্য করলাম কথাগুলো শুনেই মিস্টার গুহর চোখ মুখ হঠাৎই কেমন উজ্জ্বল হয়ে উঠল। ঠোঁটের কোণে একটা চাপা হাসি খেলিয়ে উনি বেশ সময় নিয়ে বলতে শুরু করলেন, হ্যাঁ, সবাই হয়তো এখনও এই বিষয়ে সেইভাবে জানে না ঠিকই, তবে মিস গাঙ্গুলি তো স্পেশালি স্যারের আন্ডারে ডেটা কালেকশনের কাজও শুরু করে দিয়েছেন। তাহলে দুটো প্রোডাক্ট কি একে অপরের সাথে কম্পিট করবে? তার মানে আমার সন্দেহই ঠিক ছিল। সেনসেশনের ভিতরেই কেউ বা কারা আছে যারা প্রাণপণে চাইছে আমাদের ক্ষতি হোক, আর এই ক্ষতির শুরুটাই ওরা করতে চাইছে আমার আর উর্মির মধ্যে ভাঙন ধরিয়ে। মিস্টার গুহর শেষ মন্তব্যে গোটা মিটিং রুম জুড়ে হঠাৎই একটা চাপা গুঞ্জন শুরু হয়ে গেল। ওনার কথার মধ্যে থাকা ওই প্রচ্ছন্ন ইঙ্গিত যে আসলে আমায় এবং উর্মিকে কেন্দ্র করি, সেটা বোঝাটা এখানে উপস্থিত কারোর পক্ষে খুব একটা কঠিন নয়। আর তাই সরাসরি বোর্ড মিটিংয়ে এই ধরনের একটা মন্তব্য করার জন্য আমি নিজেই ওনাকে যথাযথ একটা উত্তর দিতাম, যদি না তার আগেই আজকের মিটিংয়ে এই প্রথমবার নিজের নীরবতা ভেঙে উর্মি হঠাৎ বলতে শুরু করত। সেন্সেশনের মধ্যে যদি এরকম কোনো কম্পিটিশন হয়েও থাকে, আপনার মনে হয় না সেটা কোম্পানির কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য যথেষ্ট লাভজনক? আপনি তো নিজেই এক্ষুনি বললেন মিস্টার গুহ, সেলস বাড়ানোর জন্য আমাদের উচিত একসাথে অনেকগুলো প্রোডাক্ট লঞ্চ করা। তাহলে হঠাৎ কম্পিটিশনের কথা কেন মনে হলো আপনার? না ম্যাডাম, আসলে কিছুক্ষণ আগেও যে মিস্টার গুহ বীর দর্পে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন এটা প্রমাণ করার যে আমার আর উর্মির মধ্যে কোনো মতানৈক্য রয়েছে, সেই তিনি উর্মির এহেন উত্তরে এতটাই চমকে উঠলেন যে তারপর ঠিক কী বলবেন আর কী বা করবেন কিছুই বুঝে উঠতে পারলেন না। অন্যদিকে উর্মি অবশ্য সেই দিকে বিন্দু মাত্র ভ্রুক্ষেপ না করে নিজের হাতে থাকা ফাইলসগুলোই মন দিয়ে দেখতে দেখতে আবারও বলে উঠল, যাই হোক, একটা কথা অবশ্য আপনি ঠিকই বলেছেন, পুজোর আগেই আমাদের উচিত নতুন কিছু লঞ্চ করা। আর তাই আইডেন্টিটি টিমের হেড হিসেবে আমি অ্যাপ লঞ্চিংয়ের টাইম 2 মাস এগিয়ে আনছি। এখন থেকে ঠিক 3 মাসের মধ্যেই, অর্থাৎ সেপ্টেম্বরের আগেই আমরা আইডেন্টিটি অ্যাপ লঞ্চ করব। তাই আমি সকলের কাছে জিজ্ঞাসা করছি, প্রোডাকশন টিম, সেলস টিম ও মার্কেটিং টিম কি এই বিষয়ে আমাকে সাহায্য করতে ইচ্ছুক? অফকোর্স ম্যাম, অফকোর্স ম্যাম। থ্যাংক ইউ। উর্মির এই প্রফেশনাল ব্যবহার সবসময় আমার অন্যদের সবার থেকে আলাদা লাগে, একেবারে অন্য রকমের আকর্ষণীয় লাগে। আজ যে আমাদের কোম্পানির এই সাফল্য, তাতে বেশিরভাগটাই ওরই অবদান। জ্ঞান, দক্ষতা আর ব্যক্তিত্বের একটা অদ্ভুত সংমিশ্রণ আছে ওর মধ্যে। আর সেই জন্যই তো উর্মি যেদিন নিজে থেকে প্রথমবার আমাকে বলেছিল যে ও সেনসেশন জয়েন করতে চায়, আনন্দে, উচ্ছ্বাসে, উত্তেজনায় আমার তো শুনে মনেই হচ্ছিল যে তখনই গিয়ে জড়িয়ে ধরি আমার উর্মিকে, কিন্তু সেটা তো আর সম্ভব হয়নি। তাই অনেক সাধ্য সাধনা করে, অনেক সাহস সঞ্চয় করে অবশেষে নিজের কৃতজ্ঞতা স্বরূপ উর্মিকে একটা ছোট্ট পেন্ডেন্ট উপহার দিতে পেরেছিলাম আমি। তবে তার জন্যও কি আর কম কাঠখড় পোড়াতে হয়েছিল আমাকে? নিজের বউ হলেই বা জীবনে প্রথমবার কোনো মেয়ের জন্য গিফট চয়েস করা, সে কি কম বিষম কাজ? সেটা সেই দিনই আমি একেবারে অন্তরাত্মা দিয়ে অনুভব করেছি। একে তো শাড়ি, জামা কাপড়ের বিষয়ে আমার কোনো ধারণাই নেই, অন্যদিকে ব্যাগ, জুতো, ঘড়ি বা অন্য কোনো প্রোডাক্টও ও ঠিক কেমন ধরনের পছন্দ করে সেটাও আমি জানতাম না। আসলে অন্য মেয়েদের মতো উর্মিকে তো আমি কখনো কোনো সাজগোজের বস্তু তেমন বিশেষ ব্যবহার করতে দেখিনি। তাই ওর পছন্দ অপছন্দের বিষয়টা বুঝতে পারাটাও আমার জন্য যথেষ্ট কঠিন হয়ে উঠেছিল। তো যাই হোক, সেবার গোটা দিন ধরে ঘুরে ঘুরেও যখন আমি উর্মির জন্য মনোমতো একটা জিনিসও খুঁজে পেলাম না, তখন অবশেষে আমার অ্যাসিস্ট্যান্ট কুশল একটা আইডিয়া দিল গয়না কেনার। ওর কথায় তো আমি প্রথমে একদমই রাজি হইনি, কারণ উর্মি যে গয়না পরাও একদম পছন্দ করে না সেটা আমি বিয়ের সময় স্পষ্ট বুঝে গিয়েছিলাম।
বিয়ের পর আশীর্বাদে পাওয়া সমস্ত গয়না যেভাবে ও পত্রপাঠ ঠাম্মির কাছে রেখে এসেছিল, তাতে ওকে যে অন্তত গয়না দিয়ে খুশি করা যাবে না এই বিষয়ে অন্তত আমি নিশ্চিতই ছিলাম। তবু আর কোনো উপায় না পেয়ে কুশলের কথা মতোই জুয়েলারি স্টোরে যেতে প্রথমেই যে জিনিসটায় আমার চোখ পড়েছিল সেটা হলো একটা সরু সোনার চেনের সাথে মাঝখানে একটা হিরে বসানো ছোট্ট লকেট। আর দেরি না করে ওটাই নিয়ে বাড়িতে চলে এসেছিলাম। কিন্তু তারপরেই শুরু হয়েছিল আর এক দুশ্চিন্তা। গিফটটা কিনে তো ফেলেছি, কিন্তু দেব কি করে? সরাসরি দিতে গেলে যদি ও রাগ করে, কিংবা যদি এটা জিজ্ঞাসা করে যে কেন আমি ওর জন্য গয়না কিনলাম, তখন তো কিছুই বলতে পারবো না আমি। তাই 2 দিন ধরে অনেক ভাবনা চিন্তা করে অবশেষে উর্মি স্নান করতে যাওয়ার সময় চুপচাপ ওর ড্রেসিং টেবিলের ওপর পেন্ডেন্টের বাক্সটা রেখে চলে এসেছিলাম আমি। কিন্তু তাতেও দেখি আর এক অশান্তি। ড্রেসিং টেবিলের ওপর ওই বক্সটা পেয়েই উর্মি ভেবে নিয়েছিল টিকলি দিয়ে নিশ্চয়ই ভুল করে ওখানে ওটা রেখে দিয়েছে। এমনকি সেই নিয়ে তো এক প্রস্ত বকাবকিও শুরু করে দিচ্ছিল। তাই প্রায় বাধ্য হয়েই তখন আমাকে ঘরে গিয়ে বলতে হয়েছিল যে বক্সটা আসলে ওর জন্যই রাখা। কথাটা শুনেই প্রথমে তো ভীষণ অবাক হয়েছিল। তারপরে আবারও বক্সটা খুলে ভেতরের জিনিসটা এমনভাবে দেখতে শুরু করেছিল যে আমার তো পরিষ্কার মনেই হয়েছিল যে নির্ঘাত ওর এটা পছন্দ হয়নি। এখনই হয়তো বলেই দেবে যে এসব ওর ভালো লাগে না, এসব ও পরে না। কিন্তু আমার এইসব চিন্তাভাবনার কোনোটাই আর সত্যি প্রমাণিত হয়নি। কারণ ঠিক তারপরেই উর্মি নিজেই পরম যত্নে ওই চেনটা নিয়ে নিজের গলায় পরে নিয়েছিল। চেনটা পরার সময় যদি ওর লম্বা খোলা চুলে আটকে গিয়ে বারবার সমস্যা হচ্ছিল, তবুও কেন জানি না মনে প্রাণে চাইলেও সেদিন আমি আর এগিয়ে গিয়ে ওকে সাহায্য করতে পারিনি। আমি পারিনি নিজের হাতে করে ওকে চেনটা পরিয়ে দিতে। কারণ আমি যে মন্ত্রমুগ্ধের মতোই আবিষ্ট হয়ে গেছিলাম সেদিন ওর সৌন্দর্য দেখে। সদ্য স্নাত স্নিগ্ধ শরীরের ওপর এক রাশ মেঘের মতো ঘন কালো ভেজা চুলের রাশি এমন পিঠ ময় মোহজালের মতো ছড়িয়েছিল। সেই ভেজা চুলের শিশির বিন্দুতেই ওর মসৃণ রাত পোশাকের বেশিরভাগটাই ভিজে গিয়ে ওর শরীরের ওপরেই যেন সবচেয়ে ঘনিষ্ঠ আশ্রয় খুঁজে নিয়েছিল। আর চেনটা পরার জন্যে ও নিজের সম্পূর্ণ কেশ ও রাশি একপাশের কাঁধের ওপর সরিয়ে আনতেই পূর্বের দৃশ্য যেন আরও লক্ষ লক্ষ কোটি গুণ ভয়ঙ্কর রকমের আকর্ষণীয় হয়ে উঠেছিল। একদিকে বৃষ্টি ভেজা পাপড়ির মতো ওর উন্মুক্ত শরীরের কিছু অংশ, আর তারপরে স্বচ্ছ পোশাকের ভেজা সুতো দিয়ে আষ্ঠে পৃষ্ঠে আবৃত থাকা নারী শরীরের বিপজ্জনক গতিপথ। সব মিলিয়ে এক মুহূর্তেই যেন শীততাপ নিয়ন্ত্রিত ঘরের উষ্ণতা বিপজ্জনকভাবে আমার সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছিল। আর তাই প্রায় নিজের সাথে লড়াই করেই আমি সেদিন প্রাণপণে হুইল চেয়ারের গতি বাড়িয়ে কোনো রকমে শুধু বেরিয়ে এসেছিলাম ওখান থেকে। নিজের অনিয়ন্ত্রিত শ্বাসের গতিকে শান্ত করতে করতে নিজেই নিজেকে যেন প্রবোধ বাক্য শোনাচ্ছিলাম। উর্মিকে আমি এইভাবে চাইতে পারি না। ওকে যে আমি কথা দিয়েছি এই 1 বছর আমি ওর থেকে স্বামীর অধিকার চাইব না, কিছুতেই না, কোনো মতেই না। কিন্তু এত কিছুর মধ্যেও একটা প্রশান্তি আমার ঠিকই হয়েছিল। আর সেটা হলো সেদিনের পর থেকে আজ পর্যন্ত উর্মি সর্বক্ষণ ওই হারটা নিজের গলাতেই পরে থাকে। কেন জানি না, ওর গলার ওই চেনটা দেখলেই অদ্ভুত একটা প্রাপ্তির অনুভূতি হয় আমার নিজের। মনে হয় যেন ওকে জড়িয়ে থাকার ইচ্ছেটাই মূর্ত হয়ে আছে ওই সোনালী ধাতুর বন্ধনে। নতুন অ্যাপের জন্য সুইটেবল মডেল আর ইনফ্লুয়েন্সারদের সিলেক্ট করার জন্য আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফারকে হায়ার করতে চাই। বিশেষ করে প্রত্যেকটা রেঞ্জের জন্য কী ধরনের মডেল বা কী ধরনের ফটোগ্রাফ ইউজ করে অ্যাপটা ডিজাইন করা যায় সেটার জন্য একটা প্রফেশনাল টাচ দরকার। HR টিম কি ক্যান্ডিডেট শর্টলিস্ট করেছে? ঠিক কতক্ষণ ধরে যে আমি নিজের ভাবনার জগতেই বিচরণ করছিলাম আমি নিজেও সেটা জানি না। কিন্তু উর্মির কথাতেই কল্পনা থেকে বাস্তবের জগতে যেন আছাড় খেয়ে পড়লাম আমি। বোর্ড মিটিংয়ে বসে এতক্ষণ ধরে এসব কি ভাবছিলাম আমি। আমার তো এখন আগে ভাবা উচিত যে এই আইডেন্টিটি অ্যাপ নিয়ে হঠাৎ করে উর্মি এত তাড়াহুড়ো করছে কেন। এই মুহূর্তে তো এতটা প্রেশার নেওয়ার কোনো দরকার নেই। আর তাছাড়া আইডেন্টিটি তো শুধু ওর একার কাছেই ইম্পর্টেন্ট নয়, ওটা তো আমার নিজেরও একটা ড্রিম প্রজেক্ট। আমরা দুজনে মিলে রাতের পর রাত জেগে তার প্রত্যেকটা ছোট্ট থেকে ছোট্ট ডিটেলও নিজেরাই তৈরি করেছি। আসলে প্রথম দিন যখন উর্মি আমাকে ওর আইডিয়ার কথাটা বলেছিল সেই দিনই আমি ঠিক করে ফেলেছিলাম আইডেন্টিটি শুধু সেন্সেশনের একটা এক্সক্লুসিভ রেঞ্জ হিসেবে নয়,
নিজস্ব একটা বিউটি অ্যাপ হিসেবে মার্কেটে লঞ্চ করবে। আসলে এই রেঞ্জের মূল লক্ষ্যই হল প্রত্যেক মানুষের স্কিন এবং হেয়ারের কোয়ালিটি অনুযায়ী তার জন্য কাস্টমাইজড প্রোডাক্ট তৈরি করা। এই যেমন কারোর হয়তো স্কিন খুব অয়েলি, অথচ হেয়ার স্কাল্প ড্রাই। কারোর হয়তো চুল অত্যন্ত তৈলাক্ত, কিন্তু গায়ের চামড়া রুক্ষ এবং শুষ্ক। কারোর হয়তো স্কিন সেন্সিটিভ, কারোর হয়তো চুল। তাই কোনো রকম জেনারেলাইজড প্রোডাক্ট ব্যবহার করেই কিন্তু এই সমস্যাগুলো মেটানো সম্ভব নয়। আর শুধু স্কিন বা হেয়ার কেয়ারই নয়, মেকআপের জন্যও মানুষ বিশেষে আলাদা আলাদা কিছু প্রোডাক্ট ব্যবহার করা উচিত। কারণ প্রত্যেকটা মানুষের স্কিন টোন, স্কিন টাইপ যেমন আলাদা, তেমনি তাদের স্কিনের সেন্সিটিভিটি লেভেলও আলাদা। আর সেই জন্যেই আইডেন্টিটি অ্যাপে আমরা প্রত্যেক ব্যবহারকারীকে সুযোগ দেব, যাতে সে তার নিজের ত্বক এবং চুলের সম্পর্কে যাবতীয় ডিটেল দিয়ে সেই অনুযায়ী নিজের প্রয়োজনীয় প্রোডাক্ট কাস্টমাইজ করে নিতে পারে। এজন্য সব রকম দামের প্রোডাক্টও আছে। কেউ যদি অল্প সংখ্যক প্রোডাক্ট নিতে চায় নিতে পারে, আবার কেউ যদি স্কিন, হেয়ার এবং মেকআপের গোটা রেঞ্জটাই নিতে চায় সেটাও নিতে পারে। কিন্তু এই মুহূর্তে প্রোডাকশন স্টেবল হলেও মার্কেটিং এবং অ্যাডভার্টাইজিংয়ের দিকটা কিন্তু এখনও ভেবে দেখা হয়নি। তাই উর্মি যদি এখন হঠাৎ করে এত তাড়াতাড়ি অ্যাপ লঞ্চ করতে চায়, তাহলে তো আমার ভাবনার মধ্যেই HR ম্যানেজার মিস মজুমদার বলে উঠলেন, হ্যাঁ ম্যাম, আমরা 5 জন ক্যান্ডিডেটকে ইতিমধ্যে সিলেক্ট করেছি। আপনি বললে নেক্সট উইক তাদের পার্সোনাল ইন্টারভিউর জন্য ডাকা হবে? না না, নেক্সট উইক নয়, আপনারা কালই ইন্টারভিউ শিডিউল করুন। না না, সত্যি এবারে উর্মি কিন্তু বড্ড বেশি তাড়াতাড়ি করে ফেলছে। ওর এতদিনের পরিশ্রম, এত রিসার্চ, সব কিছু যদি ঠিকঠাকভাবে বাজারে না নিয়ে আসা যায়, তাহলে তো অনেক বড় সমস্যা হয়ে যাবে। বাধ্য হয়ে এবার তাই আমি নিজেই ওকে বললাম, এতটা এক্সট্রা প্রেশার দিয়ে 3 মাসের মধ্যেই অ্যাপ লঞ্চ করাটা গোটা টিমের জন্যই কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জিং। আর রিপোর্ট অনুযায়ী আমাদের সেলস এখনও যথেষ্ট স্মুথ রান করছে। তাই এত কম সময়ের মধ্যে এতটা ওয়ার্কলোড নেওয়ার কিন্তু সত্যিই এই মুহূর্তে কোনো দরকার নেই। আমি ইনসিস্ট করছি বিষয়টা আরেকবার ভেবে দেখো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড কনসিডারেশন স্যার। কিন্তু আমি সত্যিই চাই যাতে একেবারে বেস্ট টাইমেই অ্যাপটা লঞ্চ করা হোক। তবে একটা বিষয়ে আমার একটু পারমিশন দরকার। আমার কথাটা শেষ হওয়ার আগেই উর্মি এমন ঝটতি নিজের উত্তর দিয়ে দিল যে আমিও আর কথা না বাড়িয়ে সংক্ষেপে অনুমতি দিলাম। ইয়েস প্লিজ। উর্মি এবার নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে উপস্থিত সকলের উদ্দেশ্যে ঘোষণার সুরে বলতে লাগল, আমি সিদ্ধান্ত নিয়েছি যে নির্দিষ্ট সময়ের মধ্যে আইডেন্টিটি অ্যাপ লঞ্চের জন্য এখন থেকে আমি আমার ফুল কনসেন্ট্রেশন ওই কাজেই দেব। আর সেই জন্যই সেন্সেশনের বাকি সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ পজিশন থেকে আমি আজই অফিসিয়ালি নিজেকে উইথড্র করছি। তাই এখন থেকে আমি শুধুমাত্র আইডেন্টিটি রেঞ্জের অপারেশনাল হেড। বাকি সমস্ত পদ থেকে, বোর্ড অফ ডিরেক্টরস থেকেও আমি আজ থেকে সরে আসছি। মানে কি এসব কথার? কি বলে যাচ্ছে ও এগুলো? এই রকম কোনো কথা তো আমার সাথে ওর হয়নি। তাহলে হঠাৎ করে বোর্ড মিটিংয়ে সকলের সামনে এসব কি বলে যাচ্ছে ও? উর্মি অবশ্য এত কিছু বলার পরেও থামল না, বরং কয়েক সেকেন্ডের বিরতি নিয়েই ও আবার বলে উঠল, এবং যেহেতু আমার কাজের প্রায় সবটাই ফার্স্ট আর সেকেন্ড ফ্লোরে, তাই আজ থেকে আমি সেকেন্ড ফ্লোরেই ফুল টাইম শিফট করে যাচ্ছি। আমার 4th ফ্লোরের কেবিন স্যার অন্য কাউকে অ্যালট করতে পারেন। ওর কথা শুনে তো মিস মজুমদার প্রায় আঁতকে উঠেই বললেন, কিন্তু ম্যাম, সেকেন্ড ফ্লোরে তো এই মুহূর্তে কোনো কেবিন ফার্নিশ করা নেই। আপনি যদি কাইন্ডলি আর কয়েকটা দিন একটু সময় দেন, তাহলে আমরা আর্কিটেক্টকে ডেকে যত তাড়াতাড়ি সম্ভব আপনার জন্য আলাদা করে কেবিনের ব্যবস্থা করে দেব। উর্মি দ্রুত নিজের সামনে থাকা ফাইলে কাগজপত্রগুলো গুছিয়ে নিতে নিতে বলল, না না, ওসবের কোনো দরকার নেই মিস মজুমদার। আমি তো বললামই, আমি সকলের সাথে একসাথে কাজ করতে চাই। আমার জন্য শুধু একটা কিউবিকল অ্যালট করে দেবেন, তাহলেই হবে। ওকে দেন, সব কিছু যখন ডিসকাস হয়েই গেছে, আমি তাহলে অনুমতি চেয়ে নিচ্ছি স্যার। আই শুড টেক মাই লিভ। থ্যাংক ইউ এভরিওয়ান। আজকের বোর্ড মিটিংটা আমি হয়তো জীবনে কোনোদিনও ভুলতে পারবো না। এতটা তিক্ত বিস্বাদ অনুভূতি নিয়ে এর আগে আমি কখনো মিটিং রুম ছেড়ে বেরোইনি। উর্মি তো তখন নিজের কথাগুলো বলেই আর এক মুহূর্তও দেরি না করে বেরিয়ে গেল। কিন্তু আমি কি পারছি ওর বলা কথাগুলো নিজের মাথা থেকে বের করতে? আচ্ছা, কেন করলো? কেন এমন করলো? এইসব সিদ্ধান্তের মানেটা কি? একটা অ্যাপের জন্য ও নিজের সমস্ত পজিশন ছেড়ে দিল কেন?
আমি কি ওকে একবারও বলেছি সবকিছু ছেড়ে ছুড়ে শুধু ওই একটা কাজ নিয়েই থাকতে? আর পজিশনের কথা যদি বাদও দিই, নিজের কেবিন ছেড়ে দেওয়ার ঠিক কি প্রয়োজন পড়ল ওর? কেন কেন এখানে বসে কি কাজ করা যেত না? আমি না হয় ওর প্রয়োজন মতো সকলকেই এই ফ্লোরে কাজ করার ব্যবস্থা করে দিতাম, কিন্তু না, ও তো সকলের সামনে নিজেই বলে দিল যে ও চলে যাবে। আচ্ছা আচ্ছা, ও কি একবারও ভেবে দেখলো না যে এসবে আমার কেমন লাগবে? আজ আর কিছু ভালো লাগছে না। নিজের কেবিনে এসেও কেমন যেন অস্বস্তি হচ্ছে আমার। না না না, উর্মির সাথে একবার কথা বলতেই হবে। ও ঠিক কি করতে চাইছে এটা না জানা পর্যন্ত শান্তি হচ্ছে না আমার। কথাটা ভাবতে ভাবতেই হঠাৎ আমার চোখ পড়ল টেবিলের ওপর একপাশে রাখা ফটো ফ্রেমটার দিকে। ছবিটা আমাদের ফ্যামিলি ফটো। বিয়ের পরে সম্ভবত ওই বৌভাতের দিন বোধহয় তোলা হয়েছিল। আমি, উর্মি, ঠাম্মা আর বাবা মশাই আমরা চারজনই হাসি মুখে বাড়ির সোফাতে বসে রয়েছি। এইরকমই একটা প্রায় 6 ফুট উচ্চতার ছবি আমাদের ফ্ল্যাটেও রয়েছে, তবে সেটা শুধু আমার আর উর্মির। বৌভাতের দিন সকালে ওই ফটোগ্রাফারের অনুরোধেই ছবিটা তোলা হয়েছিল, আর এমনভাবে কাছ থেকে উনি ছবিটা তুলেছিলেন যে শুধু আমাদের কোমর পর্যন্তই এসেছিল ছবিতে। ওই প্রথমবার হয়তো আমি উর্মির কাঁধে হাত রেখে কোনো ছবি তুলেছিলাম। ফটোগ্রাফার ভদ্রলোক নিজেই তাই ছবিটাকে এনলার্জ করে আমার কাছে পাঠিয়ে দিয়েছিলেন। আমিও এত মুগ্ধ হয়েছিলাম যে পরে ওটাকেই বিশেষভাবে ফ্রেম করে আমাদের ড্রয়িং রুমের দেওয়াল জুড়ে সাজানো হয়েছিল। ছবির ফ্রেমটা বিশেষ কারণ ওটাতেই এত সুন্দর একটা হালকা হলুদ আলো সেট করা ছিল যে গোটা ঘর অন্ধকার থাকলেও ফ্রেমের ওই নরম আলোতেই আমাদের দুজনের হাসি মুখ যেন সবসময় উজ্জ্বল হয়ে থাকে। কিন্তু হঠাৎই কাল থেকে আমি দেখছি ফ্রেমের আলোটা কিভাবে যেন নিভে গেছে। রাতে পার্টি থেকে ফেরার পর নিস্তব্ধ ড্রয়িং রুমের একপাশে আঁধার হয়ে থাকা ছবিটার দিকে তাকিয়ে আমার বুকের ভেতরটা কেন জানি না মুচড়ে উঠেছিল। অফিসে এসেই তাই আমি আগে কুশলকে বলেছি বাড়িতে ওটা সরানোর লোক পাঠাতে। কি জানি ও আবার কাজটা করেছে কিনা। আমার রুমের দরজায় আলতো টোকা পড়তেই চোখ তুলে তাকিয়ে ওখানে কুশলকে দেখেই ব্যস্তভাবে ওকে বললাম, শোনো কুশল, বলছি আমি যে বলেছিলাম আজই একটা টেকনিশিয়ানকে বাড়িতে পাঠাতে। স্যার, ম্যাডাম আপনার সঙ্গে দেখা করতে চাইছেন, তাই আমাকে জিজ্ঞাসা করতে পাঠালেন আপনি এখন ওনার সাথে দেখা করবেন কিনা। হোয়াট ননসেন্স, এক্ষুনি আসতে বলো ওকে। উর্মি তাহলে আমার ঘরে আসার জন্য পারমিশন নিচ্ছে? ওর কি মাথাটা পুরোপুরি খারাপ হয়ে গেল নাকি? না 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 না, এবার এসবের শেষ আমি দেখেই ছাড়ব। ওকে আজ বলতেই হবে যে ঠিক কেন ও এইসব কাজ করছে। উর্মিকে দরজা দিয়ে ভেতরে ঢুকতে দেখি আমি সোজা হয়ে বসে বলতে শুরু করলাম, এসব কি শুরু করেছো তুমি উর্মি? আমার ঘরে আসার জন্য কবে থেকে তোমার পারমিশনের দরকার পড়ছে? আর আজকে মিটিংয়ে তুমি যেগুলো বললে এটা আবার কি? শেষের কথাটা অবশ্য আমি বললাম ওকে হঠাৎই একটা সাদা খাম আমার টেবিলের ওপর রাখতে দেখে। উর্মি খামটা রেখে টেবিলের অন্যদিকে দাঁড়িয়ে থেকেই শান্তভাবে বলল, এটা আসলে আমার রেজিগনেশন লেটার স্যার। কি? কিসের রেজিগনেশন? কি বলছো? কি তুমি কি এসব কি উর্মি? মানে তো একটাই স্যার, কোম্পানি হেড হিসেবে আপনার কাছে আজ অফিসিয়াল লেটারটা সাবমিট করলাম। আইডেন্টিটি লঞ্চ হয়ে গেলে আমি সেন্সেশন ছেড়ে দেব পুরোপুরি। কেমন লাগছে আপনাদের উৎসব আর উর্মির গল্প? আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী পর্ব শোনবার জন্যে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না।